এটা বলেছিলাম গতকাল 40 দ্য কারেন্ট, সেটা হয়তো এখন তো তোমরা বললে জিডি ভেন্স হবে। ঠিক আছে, কমলা হ্যারিস তাহলে এখন অতীত হয়ে গেছে, এখন জিডি ভেন্স হবেন ভাইস প্রেসিডেন্ট কারেন্ট। চলে আসো 41 নম্বর কোয়েশ্চেন্স কি বলছে, হুইচ আমেরিকান প্রেসিডেন্ট, আগে দেখে নি রেকর্ড হচ্ছে কিনা, কারণ এর আগে একদিন ক্লাস রেকর্ড করা হয়নি। ওকে, হচ্ছে। Which American president mentioned in his farewell address the corporation influencing governments as military industrial complex? কি বলছে, which American president mentioned in his farewell address? ফেয়ারওয়েল অ্যাড্রেসে কি বলছেন, অর্থাৎ বিদায়ী যে হচ্ছে তার ভাষণ, সেই বিদায়ী ভাষণে তিনি বলেছিলেন কি, কর্পোরেশনস ইনফ্লুয়েন্সিং গভর্নমেন্টস অ্যাজ মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স, অর্থাৎ যে সমস্ত কর্পোরেশনগুলো আছে, বড় বড় কর্পোরেশন, তারা হচ্ছে মানে তারা হচ্ছে আমেরিকার যে হচ্ছে বলতে পারো যে সরকারের নীতি, সেই নীতিগুলোকে বা সরকারকে ইন জেনারেল হচ্ছে প্রভাবিত করে। তো তার মধ্যে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে মিলিটারি ইন্ডাস্ট্রি যেটা আছে, মিলিটারি ইন্ডাস্ট্রি তার একটা বড় কিন্তু প্রভাব তাদের আছে। তোমরা জানো মিলিটারি ইন্ডাস্ট্রি মানে কাইন্ড অফ হচ্ছে যারা ওই ইনস্ট্রুমেন্ট, মানে যারা হচ্ছে প্রডিউস করে থাকে, বিভিন্ন যুদ্ধের সরঞ্জাম তৈরি করে থাকে, সেই সমস্ত বিষয়গুলো। দেখেন বলছে অ্যাড্রেস অফ কর্পোরেশনস ইনফ্লুয়েন্সিং গভর্নমেন্টস অ্যাজ মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স। তো একদিকে তারা মিলিটারি ইন্ডাস্ট্রি দিচ্ছে, আবার একদিকে তারা মানে মিলিটারি ইকুইপমেন্ট প্রদান করছে, অন্যদিকে তারা একটা ইন্ডাস্ট্রি, এবং সেটার মধ্যে একটা কমপ্লেক্সিটি তৈরি হয়েছে। মানে এগুলো মানে তারা তৈরি করেছে ঠিকই, কিন্তু এটা নিয়ে একটা দ্বিধাদ্বন্দ্বের জায়গাও থাকে। যাই হোক, একটা কনটেক্সটটা একটুখানি তারপরেও দেখতে হবে। তো একবার একবার স্ট্রেট ফরওয়ার্ড মুখস্থ করে নাও, এটাকে আইজেন হাওয়ার হবে, ডু ইট আইজেন হাওয়ার। ঠিক আছে, সিলেক্ট দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য ফ্রম ওই সমস্ত কোয়েশ্চেন ছিল না ফরেন পলিসি রিলেটেড কোয়েশ্চেন্স, আমরা ওগুলো নিয়েও চর্চা করব পরে। ঠিক আছে, বাট এখানে পলিটিক্যাল সিস্টেম সম্পর্কে যেগুলো আছে সেগুলো শুধু দেখে নাও, সংবিধান নিয়ে, সরকার নিয়ে যে সমস্ত বিষয়গুলো আছে সেগুলো। সিলেক্ট দ্য কারেক্ট আনসার বাই ইউজিং দ্য কোডস গিভেন বিলো। কি বলছে, আমেরিকান কনস্টিটিউশন ওয়াজ ড্রাফটেড অ্যাট ফিলাডেলফিয়া। তো আমেরিকান যে কনস্টিটিউশন সেটা আমরা জানি যে, এটা কোনটা খুঁজতে বলছে, এটা বলেছে ইউজিং দ্য কোডস গিভেন বিলো, কারেক্ট আনসার। তো এখানে বলছে ফিলাডেলফিয়াতে তাদের হচ্ছে সংবিধান তৈরি হয়েছিল, এটা ঠিক। যে এখানে দেখো বলি দেওয়া আছে যে ফিলাডেলফিয়াতে তাদের সংবিধান হচ্ছে ড্রাফট করা হয়েছিল। ফিলাডেলফিয়া একটা তাদের শহরের নাম, তোমরা জানো। 2 নম্বর হচ্ছে বিল অফ রাইটস ওয়াজ ইনকর্পোরেটেড ইন দ্য আমেরিকান কনস্টিটিউশন উইথ ফার্স্ট 10 অ্যামেন্ডমেন্টস। এটাও তোমাদের বলেছি যে প্রথম 10টা সংবিধান সংশোধনের মধ্য দিয়ে তাদের বিল অফ রাইটসগুলোকে, অর্থাৎ যেটাকে আমরা ফান্ডামেন্টাল রাইটস বলি, সেই ফান্ডামেন্টাল রাইটসকে কিন্তু ইনকর্পোরেট করা হয়েছিল। সো এটাও আমরা এখানে জানি। 3 নম্বর বলছে দ্য হেডস অফ ফেডারেটিং ইউনিটস ইন ইউএস আর গভর্নর্স, যেটা বলছে আর অ্যাপয়েন্টেড বাই দ্য প্রেসিডেন্ট। দ্য হেডস অফ দ্য ফেডারেটিং ইউনিটস ইন ইউএস আর অ্যাপয়েন্টেড বাই দ্য প্রেসিডেন্ট। এখানে বলছে যে রাজ্যগুলোর যারা গভর্নর, রাজ্যগুলোর যারা, কোথায় গেল, রাজ্যগুলোর যারা গভর্নর, সেই গভর্নরদেরকে বলা হচ্ছে যে তিনি নাকি মানে রাষ্ট্রপতি নাকি নিয়োগ করেন। হেডস অফ দ্য ফেডারেটিং ইউনিটস ইন ইউএস আর অ্যাপয়েন্টেড বাই দ্য প্রেসিডেন্ট। হ্যাঁ, যে রাজ্যপাল যারা আছেন তাদেরকে নাকি এখানে রাষ্ট্রপতি নিয়োগ করে থাকেন। তো এটা এখানে বলছে ভুল। এটা ভুল কেন বলছে এবার একটুখানি দেখতে হবে আমাকে, এই জায়গাটা তোমরা একটু গুগল করে নাও যে তাহলে ওখানকার রাজ্যপালগুলোকে কে নিয়োগ করে থাকে। এটা আমি কখনো আগে পাইনি, তো মাথাতেও আসেনি ব্যাপারটা দেখার ওই কারণে। তো একটুখানি দেখে নাও, দেখে নিয়ে ইনফর্ম করে দাও কোনটা সঠিক উত্তর হবে। 43 নম্বর দেখো কি বলছে, সিলেক্ট দ্য কারেক্ট আনসার বাই ইউজিং দ্য কোডস গিভেন বিলো। জুডিশিয়াল রিভিউ ওয়াজ নট দেয়ার ইন আমেরিকান কনস্টিটিউশন, ইট ওয়াজ ড্রাফটেড হোয়েন ইট ওয়াজ ড্রাফটেড। তো এটা ঠিক যে আমেরিকান জুডিশিয়াল রিভিউয়ের প্রসেসটা ছিল না যখন তারা সংবিধান রচনা করে, তখন এটা ছিল না, এটা পরবর্তীকালে ঢোকানো হয়েছে। আমাদের সংবিধানের পার্সপেক্টিভ থেকে যদি বলো তাহলে এটা কিন্তু এক প্রকার বলতে পারো যে জুডিশিয়াল রিভিউটা ছিল, জুডিশিয়াল অ্যাক্টিভিজমটাকে পরে ঢোকানো হয়েছে, কিন্তু জুডিশিয়াল রিভিউটা কিন্তু ছিল। তো যাই হোক, এটা তোমরা দেখতে পাবে। তারপর বলছে হচ্ছে কি, রিজন বলছে ইন আমেরিকা জুডিশিয়াল রিভিউ বিগেন উইথ দ্য কেস অফ মারবারি ভার্সেস ম্যাডিসন। ঠিক আছে, তো মারবারি ভার্সেস ম্যাডিসন এটাও ঠিক। হ্যাঁ, তো মারবারি ভার্সেস ম্যাডিসন কেসেই হচ্ছে জুডিশিয়াল রিভিউটা তাদের ঢোকানো হয়েছিল। সো এই ধরনের একটা কেস দেখে নাও ভালো করে, এই সমস্ত বিষয়গুলো ইন্ডিয়ান কনটেক্সট থেকেও গুরুত্বপূর্ণ। সো এগুলো একটুখানি দেখে নিও। চলে আসো কোয়েশ্চেন্স কি বলছে, হুইচ অ্যামং দ্য ফলোইং পেয়ার ইজ নট কারেক্টলি ম্যাচ। তো ইউকে কনজারভেটিভ এবং লেবার পার্টি আমরা জানি, ইউকেও হচ্ছে মাল্টি পার্টি সিস্টেম আছে, কিন্তু সেখানেও দেখবে দুটো পলিটিক্যাল পার্টি কিন্তু বারবার ক্ষমতায় জিতে আসে, এবং দুটো পলিটিক্যাল পার্টির নাম হচ্ছে কনজারভেটিভ, একটি নাম হচ্ছে কনজারভেটিভ পার্টি এবং অপরটির নাম হচ্ছে লেবার পার্টি। এখন কোন পার্টি ক্ষমতায় আছে জানো তোমরা? এখন কোন পার্টি ক্ষমতায় আছে ইউনাইটেড কিংডমে? লেবার পার্টি স্যার। লেবার পার্টি। প্রধানমন্ত্রীর নাম কি?
এগুলো জানতে হবে। ইটালি এবার এবার কিন্তু প্রশ্ন এসেছিল যে ইটালির প্রধানমন্ত্রী যিনি তিনি কোন পার্টি থেকে বিলং করেন, প্রশ্ন এসেছিল না এবার। সো এটা কিন্তু জানতে হবে যে ইউকে, বিশেষ করে সেই সময় তোমাদের আমি বলেছিলাম যে যারা তার মানে আমাদের ওই G8 কান্ট্রিজের মেম্বার যারা আছেন, বিশেষ করে তাদের নামগুলো কিন্তু জানতে হবে, বা ইউরোপের গুরুত্বপূর্ণ দেশগুলোর নামগুলো, বা গোটা বিশ্বের মধ্যে যারা গুরুত্বপূর্ণ দেশ তাদের নামগুলো কিন্তু জানতে হবে। তো ইউনাইটেড কিংডমটা সেখানে একটা খুব গুরুত্বপূর্ণ একটা দেশ, আমরা জানি। তো সেখানে লেবার পার্টি এখন পাওয়ারে আছে, যারা দীর্ঘদিন ধরে ক্ষমতার বাইরে ছিল। কনজারভেটিভরা তারা মানে এই ইউনাইটেড কিংডম ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে থাকবে কি থাকবে না সেটা নিয়ে ডিসিশন নিতে গিয়ে অনেকটা সময় গড়িয়ে দিয়েছেন, এবং আমরা দেখেছি সেখানে একটা বড় ধরনের তাদের ইকোনমির ক্ষতি হয়েছে। তো স্বাভাবিকভাবে তারা জিততে পারেনি। তো এখন দেখবে কিপ কিপ স্টারমার বলে কেউ একজন আছেন, স্টারমার, স্টার রাইট, স্টারমার বলে একজন আছেন। গতকালই তোমাদের বলছিলাম ইউরোপিয়ান ইউনাইটেড কিংডমের, বা আজকেও বোধহয় সেটা খবরে দেখছিলাম যে ইউনাইটেড কিংডমের যিনি প্রাইম মিনিস্টার কিয়ার স্টারমার, তিনি কিন্তু জেলেনস্কিকে কিন্তু মানে জড়িয়ে ধরে তিনি এটা এক প্রকার বার্তা দিয়েছেন, বার্তা না, তিনি সরাসরি বলেছেন যে তিনি ইউক্রেনের পাশেই থাকবেন। সো এটা যাই হোক, দেখে নিও। ইউএস এর হচ্ছে দুটো পার্টি, লিবারেল পার্টি আর ডেমোক্রেটিক পার্টি। এখন কোন পার্টি ক্ষমতায় আছে? লিবারেল পার্টি তো নয়, ওখানে ওখানে লিবারেল পার্টি নেই। লিবারেল পার্টি নেই ওখানে। কোন পার্টি? দুটো পার্টির নাম বলো। রিপাবলিকান পার্টি এখন আছে ক্ষমতায়। রিপাবলিকান পার্টি এখন ক্ষমতায় আছে, আর তার সাথে আছে ডেমোক্রেটিক পার্টি। ডেমোক্রেটিক পার্টি এর আগে যিনি জো বাইডেন পাওয়ারে ছিলেন, বা জর্জ বুশ বলছি, জো বাইডেন যিনি ছিলেন, তারা হচ্ছে বা হচ্ছে ওবামা, এরা হচ্ছে ডেমোক্রেটিক পার্টি থেকে পার্টির হচ্ছে প্রেসিডেন্ট ছিলেন। আর এই এখন আমরা যাকে দেখছি ডোনাল্ড ট্রাম্প, তিনি হচ্ছেন রিপাবলিকান পার্টির হচ্ছে কিন্তু প্রেসিডেন্ট, পার্টি থেকে তিনি জিতেছেন এবং রাষ্ট্রপতির পদে বসেছেন। তো এটা আমরা এখানে দেখতে পাবো। এখানে লিবারেলস, ডেমোক্রেটরা বেসিক্যালি একটুখানি ডেমোক্রেটিক প্র্যাকটিসগুলোকে গোটা বিশ্ব জুড়ে তারা প্র্যাকটিস করার চেষ্টা করেন। তারা একটু অনেক বেশি লিবারেল, অনেক বেশি তারা গ্লোবাল গভর্নেন্সের কথা বলেন। এগুলোর দিকে আমরা দেখতে পাবো একটুখানি ওই এনভায়রনমেন্টাল যে ডিজাস্টার আসছে, বা এনভায়রনমেন্টাল যে মানে কি বলবো যে ডিগ্রেডেশনস হচ্ছে, সেই সমস্ত বিষয়গুলোতে তারা বিশ্বাস করেন এবং সেগুলোকে সমর্থন করারও কথা বলেন। কিন্তু তার বিপরীতে একেবারেই তোমরা দেখতে পাবে যে রিপাবলিকান পার্টি কিন্তু অনেক বেশি কনজারভেটিভ, অনেক বেশি কনজারভেটিভ। কনজারভেটিভ হচ্ছে এইরকম ভাবে যে তারা হচ্ছে বিশেষ করে বিজনেস পার্সপেক্টিভ থেকে ভীষণ রকম কনজারভেটিভ। তারা আরও অনেক বেশি বিজনেসকে প্রমোট করার কথা বলে। এনভায়রনমেন্ট মানে গ্লোবাল ওয়ার্মিং যেভাবে হচ্ছে সেটাকে তারা বিশ্বাসই করে না। তারপরে তারা হচ্ছে মানে কি বলবো যে বিভিন্ন যে গ্লোবাল ইনস্টিটিউশনসগুলো আছে সেই ইনস্টিটিউশনসগুলোকে আরও অনেক বেশি তারা রিয়েলিস্ট পার্সপেক্টিভ থেকে ডেভেলপ করার কথা বলে, বা অনেক সময় তারা বেরিয়ে আসারই কথা বলে। দেখবে এই মুহূর্তে যেমন দেখবে তোমরা ইউনাইটেড নেশনস থেকে বেরিয়ে আসা, WHO থেকে বেরিয়ে আসা, তারপরে তোমরা দেখবে যে সেখানে প্যারিস ক্লাইমেট চেঞ্জ থেকে বেরিয়ে আসা, WTO থেকে বেরিয়ে আসা, এখন আবার ন্যাটো থেকে বেরিয়ে আসা, এই ধরনের প্রচুর অর্গানাইজেশন থেকে বেরিয়ে আসার কথা বলছে কিন্তু ডোনাল্ড ট্রাম্প এবং তার সহযোগী যারা আছেন এই মুহূর্তে তারা। তো বুঝতেই পারছো যে তার মানে এরা অনেক বেশি কিন্তু হচ্ছে মানে মানে রিয়েলিজমকে প্র্যাকটিস করার কথা বলেন, অনেক বেশি তারা রিয়েলিজমকে প্র্যাকটিস করার কথা বলেন। এবং ইনস্টিটিউশনাল গ্লোবাল ইনস্টিটিউশনস যেগুলো আছে সেই সমস্ত ইনস্টিটিউশনস, বা রিজিওনাল যে সমস্ত ইনস্টিটিউশনসগুলো আছে সেগুলোর উপর তাদের কিন্তু খুব একটা আস্থা ভরসা নেই, এবং তারা মনে করে না যে সেটার মধ্যে দিয়ে কোনো ডেভেলপমেন্ট তাদের নিজেদের ইনশিওর করা পসিবল হবে। তো সেই কারণে আমরা দেখতে পাবো যে এখন ডোনাল্ড ট্রাম্প যিনি পাওয়ারে আসেন তিনি কিন্তু অনেক বেশি এই সমস্ত বিষয়ে এগ্রেসিভ, এবং মানে ক্ষমতায় আসার পরপরই তিনি কিন্তু এই সমস্ত বিষয়গুলো নিয়ে একটা বিতর্ক উস্কে দিয়েছেন। এবং গত পরশুদিন জেলেনস্কিকে যেভাবে আমরা রাশিয়া থেকে বেরিয়ে আসতে দেখলাম, সরি ইউএস থেকে বেরিয়ে আসতে দেখলাম এক প্রকার কোনো রকমের পিস এগ্রিমেন্ট না হয়েই, তবে আমরা দেখলাম যে কোনো রকম সমঝোতা তিনি করলেন না ইউএস এর সঙ্গে। তাতে আমরা দেখলাম যে ওরা এক প্রকার ডিসাইড করছে এখন, বা এমন একটা প্রেশার ক্রিয়েট করার চেষ্টা করছে ইউরোপের উপরে, যে তারা ইউরোপ ন্যাটো থেকে বেরিয়ে যাবে। এবার ইউরোপ যদি ন্যাটো থেকে বেরিয়ে যায় তাহলে একটা বড় সমস্যা হচ্ছে যে ইউরোপের অস্তিত্বটা ইউরোপ আর বেশি দিন ধরে রাখতে পারবে না। এটা রাশিয়া তাদেরকে কিন্তু অনেক দেশকে এনেক্স করে নেবে। তো নতুন ধরনের একটা সমীকরণ এখন তৈরি হচ্ছে, সেটা নিরিখে এখন কোন দেশ কোন দিকে যাবে কোন দিকে যাবে না সেটা নিয়ে এখন একটা মানে হুলস্থুলুস কাণ্ড উঠে গেছে। প্রত্যেকটা দেশ তার নিজেদের সমীকরণ বদলাতে বাধ্য হচ্ছে। এই সমস্ত বিষয়গুলো আমরা সেখানে কিন্তু দেখতে পাবো। ঠিক আছে, তো এগুলো তোমরা একটু দেখে নিও। যাই হোক, এগুলো নিয়ে পরে চর্চা করা যাবে। কন্টেম্পোরারি ইস্যুস যেগুলো চলছে গোটা বিশ্ব জুড়ে, গ্লোবাল পলিটিক্স এখন যা চলছে সেগুলো নিয়ে আমরা পরে আলোচনা করব। ফ্রান্সে তোমরা দেখবে যে সোশ্যালিস্ট এবং কমিউনিস্ট পার্টি, দুটো পলিটিক্যাল পার্টি সেখানে আছে। ঠিক আছে, এখানে প্রশ্নটা কি বলেছিল, নট কারেক্টলি ম্যাচ। আচ্ছা, তো ফ্রান্সে দেখবে সোশ্যালিস্ট এবং কমিউনিস্ট দুটো পলিটিক্যাল পার্টি আছে, গুরুত্বপূর্ণ। ফ্রান্সের প্রেসিডেন্টের নাম কি এখন? খুব গুরুত্বপূর্ণ নাম,
আমেরিকা ইমানুয়েল মাক আমেরিকাতে গেছিলেন কিছুদিন আগে, রাষ্ট্রপতির সাথে দেখা করলেন। রাষ্ট্রপতি এখন পর্যন্ত 7 জন বা 8 জন হচ্ছে রাষ্ট্রপ্রধানের সাথে মিট করেছেন, মানে ইউএস প্রেসিডেন্ট। তো তার নামগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, মানে মিছিমিছি ওদেরকে ডাকেনি কিন্তু, মানে মানে মনে হলো আর চলো আমরা আজকে গিয়ে নরেন্দ্র মোদীর সাথে একটু গল্প গুজব করি আর ডাকলো, ওই রকমটা কিন্তু নেই। ওরা কিন্তু বিজনেস, মানে বিজনেসম্যান বড়, তো বিজনেসের পার্সপেক্টিভ থেকেই দেখেছে, তো লাভের ভাবনা থেকেই দেখেছে। তো ওটা আমাদের বুঝতে হবে যে কি তার মানে ছক কষছে তারা, সেটা তোমাকে কিন্তু ডিকোড করার তোমার একটা ক্যাপাসিটি থাকতে হবে। সো যাই হোক, তবেই গিয়ে বড় রিসার্চার হতে পারবে বা আমাদের দেশের কোনো বড় বড় পলিসি মেকার তুমি হতে পারবে, এবং সেই অনুসারে তোমাকে কিন্তু সেটাকে মানে শুধু রেকর্ড করলেই হবে না, সেই অনুসারে তোমাকে নিজের ছক তৈরি করতে হবে। সো এই মুহূর্তে তোমরা দেখবে গোটা বিশ্বজুড়ে যেমন একটা নতুন আবহাওয়া তৈরি হয়েছে, সেখানে ইন্ডিয়ার জন্য একটা নতুন, মানে কি বলবো, একটা নতুন সমীকরণ তৈরি করার একটা প্রবণতা, মানে একটা জায়গা তৈরি হয়েছে যে ইন্ডিয়া এখন এই মুহূর্তে কি করবে। অনেকে বলার চেষ্টা করছে যে ইন্ডিয়া এখন এই ইউরোপ যখন, মানে যেহেতু এখন রাশিয়ার সাথে খুব ভালো সম্পর্ক ইউএসএর, তাহলে আগামী দিনে এটাও হতে পারে, এটা নিয়ে খুব অবাক হব না আমরা যদি সেখানে দেখা যায় যে সেখানে চায়নার সাথেও তারা ভালো বন্ধুত্ব তৈরি করছে এবং তারা করছেও। তো যদি রাশিয়া, চায়না আর যদি ইউএস যদি একদিকে হয়ে যায়, এবং দু একটা আরও যদি ইউরোপের কান্ট্রিজকে তারা নিজেদের দখলে নিয়ে আসে, তাহলে দেখবে আবার পুরনো সমস্ত ইনস্টিটিউশনসগুলোই ভেঙে যাবে। ঠিক আছে, সমস্ত ইনস্টিটিউশনগুলো, মানে নেটো ভেঙে যাওয়ার অর্থই হচ্ছে যে এক এক করে ধপাধপ দেখবে সমস্ত ইনস্টিটিউশনস, গ্লোবাল ইনস্টিটিউশন যা আছে সেগুলো কিন্তু ভাঙতে শুরু করবে। এবং এই নতুন সমীকরণ যদি তৈরি হয় ইউএসএ, চায়না এবং হচ্ছে সেখানে সোভিয়েত ইউনিয়ন, তাহলে অনেক, মানে অনেক অনেক দেশের অনেক সমীকরণ বদলে যাবে। অনেক দেশ সেখানে বড়লোক হতে পারে, অনেক দেশ থেকে কিন্তু সেখানে নিঃস্ব হয়ে যেতে পারে, এগুলোও কিন্তু হতে পারে। সো সেখানে ইন্ডিয়ার পজিশনটা কি থাকবে, ইন্ডিয়ার স্টান্স কি থাকবে, সেটা নিয়ে একটা বড় এখন কোয়েশ্চেন্স মার্ক উঠছে যে ইন্ডিয়া কি সোভিয়েত আর এখন কি রাশিয়াকে আর চায়নাকে ব্যালেন্স করার জন্য এই রিজিয়নের মধ্যে কি কোনো রকমভাবে এই চেষ্টাটা কি চালিয়ে যাবে যে সেই ইউরোপের সঙ্গে একটা ভালো সম্পর্ক রাখবে, নাকি আবার এই দলে ঢুকবে। তো এগুলো নিয়ে এখন অনেক সমীকরণ চলছে, চিন্তা ভাবনা শুরু হয়ে গেছে অলরেডি। তোমরা দেখতেই পাচ্ছ যে এই ধরনের মানে বিরল একটা একটা মানে আমরা ইন্টারভিউ দেখলাম, মানে একটা মিটিং দেখলাম রাষ্ট্রপ্রধানগুলোর মধ্যে, যে মানে চায়ের দোকানে ঝগড়া যেভাবে হয় ঠিক সেই রকম পর্যায়ে আমরা সেটাকে দেখলাম। এটা কখনো হয়নি। এটা একটা বড় বার্তা দিচ্ছে গোটা বিশ্বের জন্য। ব্যাপারটাকে অনেকটা ডেমোক্রেটিক তারা করেছে, জনগণের সামনে লাইভ করে এটাকে সমাধান করার চেষ্টা করেছে, বাট তারা জানতো যে এটা সমাধান কিছু হবে না। তো যাই হোক, ফাইনালি তারা তাদের মানে সমাধান করতে পারলো না। মানে ডোনাল্ড ট্রাম্প এটাও ভেবে নাও যে তিনি তো খুব চালাক মানুষ, তিনি তো খুব বিজনেসম্যান, স্মার্ট মানুষ। তিনি জনগণকে প্রতিশ্রুতি দিয়ে এসেছেন যে তিনি নির্বাচনী যুদ্ধ বন্ধ করিয়ে দেবেন। এখন যুদ্ধ যদি বন্ধ করাতে না পারেন, তাহলে তো তার ঘাড়ে সেটা পড়বে এসে। তো সেই কারণে তিনি কিন্তু সমস্ত মিডিয়াকে ডেকে লাইভ করিয়ে কিন্তু এটা করেছেন, এবং তিনি আগেই বলে দিয়েছিলেন যে আজকে যে জেলেনস্কির সাথে যে মিটিংটা হবে সেটা কিন্তু বেশ মজাদার একটা মিটিং হবে, এবং টিভিগুলোতে কিন্তু, মানে টিভিগুলো খুব খুব লাভবান হবে। তো এটা বলেই তিনি টিভিগুলোকে ডেকেছিলেন বা মিডিয়াকে ডেকেছিলেন। সো এবং মিটিংয়েও ওই কথাটি তিনি বলছিলেন। তো এটাও আমরা দেখেছি, এটাও আমরা দেখলাম। তো ওটা তার নিজের ইমেজটাকে সে নিজের দেশে রক্ষা করার জন্য এটা করলো, তার পার্টির যে ইমেজ আছে সেটাকে রক্ষা করার জন্য একদিকে যেমন করলো, অন্যদিকে আমরা দেখেছি যে এটা কিন্তু প্যারালালি কিন্তু গোটা বিশ্বের জন্য একটা নতুন ধরনের কিন্তু বার্তাও বহন করলো। তো বুঝতেই পারছো যেন একটা ডেমোক্রেটিক প্রসেসে যে ডিসিশনসগুলো নেওয়া হচ্ছে, সেই ডেমোক্রেটিক প্রসেসের ডিসিশনসগুলো আবার সঠিকভাবে নেওয়া হচ্ছে না ঠিকই, এবং একটা কোথাও একটা স্ট্রং পাওয়ার, মানে জনগণকে সেখানে হয়তো দেখার সুযোগ করে দিল, জানার সুযোগ করে দিল, এটা হয়তো ঠিকই, কিন্তু কথাটা হচ্ছে পাওয়ারটা কিন্তু মানে সেই আমেরিকাই কন্ট্রোলটা রাখবে, এই ধরনের একটা বার্তা সেখানে দেওয়ার চেষ্টা করলো। ইন্ডিয়া যদি এখন ইউরোপের দিকে চলে যায়, তাহলে হয়তো আবার অনেকে যেটা বলার চেষ্টা করবে, হয়তো আগামী 2-1 দিনের মধ্যেই তোমরা দেখবে এই ধরনের সমীকরণ বেরোতে শুরু করবে নিউজ পেপারগুলোতে, যে আমরা বোধহয় আবার কোনো একটা ভুল করতে চলেছে যদি আমরা ইউরোপের দিকে পা বাড়াতে শুরু করি। তাহলে ইউরোপ তো নিঃস্ব হবে, সেটা নিয়ে তার কোনো সন্দেহ নেই। মানে ইউরোপের তো আর মানে টিকে থাকার মতো কিছু থাকছে না। যুদ্ধ করে করে একে তো তারা একটা সময় ধ্বংস করেছিল বলে আমেরিকা তাদেরকে শোষণ করেছে। এখন সেই ভাঙা সাম্রাজ্যের যদি আমরা এখন গিয়ে মানে মানে ভেঙে পড়া সাম্রাজ্যের আমরা গিয়ে যদি এখন মানে কি বলবো যে সাম্রাজ্যকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিই, তো বিশেষ কি বা আমাদের সেখান থেকে পাওয়ার থাকতে পারে। যদিও ইউরোপে রাতারাতি হবে না হয়তো, কিন্তু কথাটা হচ্ছে তারপরেও যে আমাদের শত্রু সংখ্যাটা কিন্তু অন্যদিকে একেবারে বড় রকমের তৈরি হয়ে যাবে। তো সেটাও একটা বড় ধরনের চ্যালেঞ্জ। এবং আমরা কোথাও গিয়ে ওই বোধহয় সেখানে আমরা যেমনটা করেছিলাম, মানে কি বলবো যে ন্যাটো এই নন অ্যালাইন মুভমেন্ট তৈরি করে যেটা করার চেষ্টা করেছিলাম, নন অ্যালাইন মুভমেন্ট কি করে আমাদের বিশেষ কোনো লাভ হয়েছিল? না, খুব একটা লাভ হয়নি। নন অ্যালাইন মুভমেন্ট করে আমাদের বিশেষ কোনো লাভ সেখানে কিন্তু হয়নি। মানে আমরা যেগুলো পলিসি নিয়ে এসেছি সেই পলিসিগুলো আমরা নিজেরাই মানিনি, আমাদের উপর অ্যাটাক হয়েছে, আমরাও হয়তো সেখান থেকে বেরিয়ে আসতে এসেছি নিজেদের ইন্টারেস্টের কারণে। তো সব মিলিয়ে মিশিয়ে আমরা ন্যাম তৈরি করেছিলাম, বাট ন্যামের একটা বিশেষ ইম্পর্টেন্স কিন্তু আমাদের জন্য ছিল না।
ঠিক আছে, আমরা তারপরেও একটা বিশ্ব শান্তির বার্তা দিয়েছি, কারণ আমরা সেখানে গান্ধীবাদী একটা প্রিন্সিপালসকে আমাদের ফরেন পলিসিতে অ্যাপ্লাই করি আমরা। বাট কথাটা হচ্ছে বাস্তববাদী দৃষ্টি থেকে যখন আমরা এটা দেখছি, তখন দেখছি যে চায়না আমাদেরকে 1962-তে যুদ্ধ করছে, আমেরিকা আমাদেরকে সেখানে অ্যাটাক করতে আসছে, পাকিস্তান আমাদেরকে অ্যাটাক করছে। তো এগুলো বাস্তববাদী দৃষ্টিভঙ্গি থেকে সেগুলো তো আমাদের দেখতে হবে, বুঝতে হবে। তো অনেকে এখন এটাও তোমরা দেখবে বলার চেষ্টা করবে যে ইন্ডিয়া যদি ইউরোপের সাথে যদি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখার চেষ্টা করে এবং কোথাও গিয়ে যদি রাশিয়া বা আমেরিকাকে যদি ক্ষুব্ধ করে, তাহলে কিন্তু দুদিকেই বিপদটা হবে, মানে বড় ধরনের একটা বিপদ তৈরি হতে পারে। কারণ আমেরিকা কোনো রকম ভাবে কিন্তু চায়নাতে কোনো ইন্টারেস্ট দেখতে পাচ্ছে না, মানে সাউথ চায়না সিতে যেমন তিনি কোনো ইন্টারেস্ট দেখতে পাচ্ছেন না, বিশেষ করে এই যেমন ইন্দো প্যাসিফিক রিজিয়নে অফকোর্স একটা তার ইন্টারেস্ট আছে ঠিকই, কিন্তু যেভাবে তিনি মানে যেভাবে তিনি জায়গাটিকে মানে ছেড়ে দিলেন, যেমন বিশেষ করে যেমন বললেন না যে বাংলাদেশকে আমি ইন্ডিয়ার হাতেই ছেড়ে দিলাম, কিছুদিন আগে এই কথাটা বললেন না ইন্ডিয়ার প্রধানমন্ত্রীর সামনেই, তিনি যখন গেছিলেন আমাদেরই প্রধানমন্ত্রীর সামনে এই কথাটি যখন বললেন, তখন আমরা এটা মোটামুটি একটা সংকেত পেয়ে গেছিলাম যে তাদের বিশেষ কোনো ইন্টারেস্ট নেই সেখানে বাংলাদেশের উপরে, এবং তাদের নির্বাচনেও এটাও কিন্তু এক প্রকার মানে যখন ভারতের পক্ষে সমর্থন করছে এবং বাংলাদেশের যে মাইনরিটিদের যে একটা খারাপ অবস্থা হচ্ছে সেখানকার মুসলিমদের হাত ধরে বা সেখানকার মেজরিটির হাত ধরে, এবং সেটাকে তিনি ভালোভাবে যে নিচ্ছেন না, এই কথাগুলো যখন তিনি বলছেন, তখন সব মন গড়া কথা নয়, কিন্তু প্রত্যেকটার মধ্যে একটা সমীকরণ আছে, ক্যালকুলেশন আছে। সেটা হচ্ছে যে ইন্দো প্যাসিফিক রিজিয়নে তিনি এই মুহূর্তে বা ওই সাউথ চায়না সিতে তিনি বিশেষ কিছু দেখছেন না, হয়তো এখন বাংলাদেশের চায়নার সাথে তো একটা ভালো সম্পর্ক রেখে চলবে। তার কারণ সে এখন হচ্ছে যে ইউরোপের সাথে সম্পর্ক খারাপ করবে বলে, তো সেই সম্পর্কটা খারাপ করলেও পুষিয়ে নেওয়ার জন্য সে হয়তো এখন চায়নার সাথে ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো অনেক বড় লেভেলে হয়তো করতে চাইবে। তো সেই কারণে এখন দেখবে যে এই জায়গায় যদি সেই রিজিয়ন্সটা যদি এখন মানে মানে কি বলবো, যে তার যদি চায়নার প্রতি যদি মানে বিরোধী কোনো মনোভাব না থাকে, তাহলে আমাদের জন্য সেটা একটা কিন্তু নেগেটিভ বার্তাও নিয়ে আসবে, কারণ আমাদের যে ইম্পর্টেন্সটা তৈরি হয়েছে সেটা কিন্তু চায়নার কারণেও তৈরি হয়েছে, এটাও মানতে হবে। গোটা বিশ্বজুড়ে এটা একটা রেকগনাইজড বিষয় যে আজকে ইউএসএ চায়নাকে শত্রু ভাবে বলে বা তার সাথে কম্পিটিশন একটা ট্রেড ওয়ার আছে বলে সরাসরি আমরা কিন্তু মানে মানে মাঝখান থেকে কিন্তু অনেক ভ্যালু পাচ্ছি, কিন্তু তোমরা দেখবে যে সেই ভ্যালু জায়গাটা কিন্তু কমতে শুরু করলো, এবং এটা এক নিয়ে কোনো সন্দেহই নেই, মানে যে মানে চায়নাকে তারা মানে 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 তারা যেভাবে হচ্ছে সেখানে মানে একটার পর একটা হচ্ছে ট্যারিফ বসাতে শুরু করলো আমাদের প্রোডাক্টগুলোর উপরে। তো এটা নিয়ে কোনো মানে সন্দেহই নেই যে আগামী দিনেও যদি চায়নার সাথে ওরা ভালো সম্পর্ক তৈরি করে, তাহলে আমাদেরকে তারা কিন্তু শোষণ করার জায়গায় চলে আসবে। তো সেগুলো নিয়ে এখন একটা নতুন করে ক্যালকুলেশন শুরু হয়েছে, দেখবে সাউথ ব্লকে অলরেডি শুরু হয়ে গেছে। সাউথ ব্লক মানে দিল্লির কথা বলছি, যেখানে বসে ফরেন পলিসি ডিসাইড করা হয়। তো সেইখানে সাউথ ব্লকে অলরেডি তোমরা দেখবে যে সেখানে এই ক্যালকুলেশনসগুলো শুরু হয়ে গেছে, যে কি হবে, কি করলে ভালো হয়, কি করলে খারাপ হয়, কোন দিকে গেলে কি হবে, হ্যাঁ তেন ওই সমস্ত সমীকরণ, কার কতটা ক্যাপাসিটি আছে, সে মানে আমার নিজেই বা কি অবস্থাটা অবলম্বন করব, আমরা কি এই যুদ্ধ থেকে নিজেকে বিরত রাখতে পারবো কিনা, যুদ্ধের পরবর্তী পরিস্থিতিতে কি ধরনের পরিস্থিতি তৈরি হবে। আবার যদি আমরা ধরে নাও যে 1945-এ যে ট্রেনটা মিস করে গেছিলাম, 1945-এ আমরা যে ট্রেনটা মিস করে গেছিলাম, সেটা হচ্ছে যে আমরা চায়নাকে ইউনাইটেড নেশনসের হচ্ছে আমরা মানে সিকিউরিটি কাউন্সিলের মেম্বারশিপটা দিয়ে দিয়েছি বা সমর্থন করেছি, আমরা 1971-এ এসেও আমরা এই জিনিসটা করেছি। কিন্তু কথাটা হচ্ছে যে যদি আবার আমরা ওই ট্রেনটা মিস করি, যে ট্রেনটা মানে একটা অর্গানাইজেশন আফটার অল তৈরি হবেই নিজেদের মধ্যে কোঅপারেশনসটাকে বজায় রাখার জন্যও, কিন্তু একটা সংগঠন মানে এই বিদ্যমান ইনস্টিটিউশনসগুলোকে তারা ভেঙে দিয়ে নতুন ইনস্টিটিউশনস তৈরি করলেও কিন্তু একটা অর্গানাইজেশন তারা ফর্ম করবেই। সেখানে হয়তো তারা নিজেরা এখন নিজেদের হেজিমেনিটি রাখবে, দ্যাট ইজ টোটালি ডিফারেন্ট ইস্যু, বাট বিষয়টা হচ্ছে ইনস্টিটিউশনস তৈরি করবে। এখন ইনস্টিটিউশনস তৈরি করলে সেখানে ওই রকম ভোটিং পাওয়ার তাদের থাকবে না, না ভোট দেওয়ার ক্ষমতা থাকবে, যেটাকে ভেটো পাওয়ার বলি। তো ভেটো পাওয়ার দিয়ে তারা নিজেদের পজিশনসটিকে স্ট্রং করে রাখবে। এখন সেখানে যদি আমরা ঢুকতে না পারি, যে ভুলটা আমরা আগে করেছি সেই ভুলটা যদি এখন আবার রিপিট করি, ঠিক আছে, অনেক ফরেন পলিসির বিশেষজ্ঞ যারা আছেন তারা বলেন, যেমন টিভি পলের বইটা স্টাডি করছি, সেখানে এই কথাটা বলা হয়েছে যে আমরা ভুল করেছি সেই সময়, আমাদের অনেক ভুল ভ্রান্তি হয়েছে সেই সময়। তো কথাটা হচ্ছে যে সেই ভুলটা যদি আমরা আবার করি 1945-এ যেটা পরে যেটা আমরা করেছি যেভাবে, সেই ভুলটা যদি আমরা আবার করি, তাহলে মুশকিলটা হবে কি, আমরা আবার ওই ট্রেনটা মিস করে গেলে আমরা একটা বিরোধী অপোজিশনে চলে যাব। কিন্তু কথাটা হচ্ছে মানে একটা অপোজিশনে চলে গেলে হচ্ছে কিন্তু একটা মুশকিলের জায়গা তৈরি হয়ে যাবে। সবাই যদি তোমার বিরুদ্ধে, বড় বড় শক্তিগুলো যদি তোমার বিরুদ্ধে চলে যায়, খুব একটা বেশি প্রোগ্রেস কিন্তু আর করা যাবে না। আর বিশেষ করে তখন যদি চায়না আর যদি সোভিয়েত ইউনিয়নই তারা যদি জোট বেঁধে যায়, তাহলে তোমার আর আমাদের আর ইম্পর্টেন্সটা এখানে কিন্তু কিছু থাকবে না, তখন দুজনে মিলেই আমাদেরকে শোষণ করবে। সো একটা মুশকিলের জায়গা তৈরি হবে এখানে। তো এই কারণে আমাদের পজিশনস কি হওয়া উচিত, আমরা কি আদৌ ইউরোপকে সমর্থন করলে কি মানে আমরা নতুন কিছু সম্ভাবনা জায়গা তৈরি করতে পারবো, নাকি আমাদেরকেও এখন সোভিয়েত ইউনিয়ন আর রাশিয়া আর হচ্ছে
রাশিয়া আর হচ্ছে ইউএস এর সাথে এখন পায়ে পা মিলিয়ে যেভাবে তাদের একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হচ্ছে, তো সেটার সাথে পায়ে পা মিলিয়ে চলা উচিত। তবেই গিয়ে আমরা নতুন একটা যে আবার একটা নতুন মানে কি বলবো একটা নতুন গতির একটা নতুন ট্রেন বলতে পারো যে যাত্রা শুরু করছে, সেই যাত্রা আমরা একটা ভালো সিট পেতে পারি। তো এখন কি হবে আমাদের এটা মানে কি হওয়া উচিত আমাদের পলিসি, সেটা নিয়ে কিন্তু একটা বড় ধোঁয়াশা আছে। ঠিক আছে, কারণ এখনো তো সব জিনিসগুলো মানে আনসার্টেইন, মানে সার্টেইন নয় কখন কি যে হবে। যেমন তিনি ডোনাল্ড ট্রাম্প কিন্তু ওখানে বলেই দিলেন, মানে বারবার বলছিলেন যে ইউ আর গ্যাম্বলিং উইথ দ্য থার্ড ওয়ার্ল্ড ওয়ার, যে তুই ইউ আর গ্যাম্বলিং উইথ দ্য থার্ড ওয়ার্ল্ড ওয়ার, বারবার বলছেন যে তিনি ওখানে জেলেনস্কিকে হুঁশিয়ারি দিচ্ছেন যে আপনি যুদ্ধের সাথে মানে তৃতীয় বিশ্বযুদ্ধের যুদ্ধ নিয়ে আপনি খেলা করছেন। হুম। তো তৃতীয় বিশ্বযুদ্ধ যদি হয়ে যেতে পারে তাহলে কি হতে পারে, তো ইউরোপ থেকে বেরিয়ে আসলেই কিন্তু সেই সম্ভাবনাটা তৈরি হয়ে যাবে। মানে ইউরোপ থেকে বা ন্যাটো থেকে যদি ইউনাইটেড ইউএস যদি বেরিয়ে আসে, তাহলেই দেখবে এটা অনেকটা কিন্তু নিশ্চিত হয়ে যাবে। সো এখন কি হবে সেটা নিয়ে একটা বড় ধরনের একটা ইয়ে রয়েছে, একটা বড় একটা এটা মানে কি বলবো যে অশনি সংকেত আমরা কিন্তু একটা কাইন্ড অফ বলতে পারো যে গ্লোবাল পলিটিক্সে কিন্তু দেখতে পাচ্ছি যে খুব একটা ভালো কিছু মানে কিছু নয় এটা। আর আদৌ কি আমরা সেখানে ফিট করাতে পারবো কি পারবো না নিজেদেরকে, সেটাও একটা বড় প্রশ্ন। আমাদেরকে ওরা হয়তো ইনক্লুড করতে মানে কোনো রকমের হেসিটেট করবে না, কিন্তু আমরা মানে আমাদের ফিউচারের কথা ভেবে কতটা করবো আর কতটা করবো না সেটা নিয়ে একটা বড় প্রশ্ন। কেন? কারণ অলরেডি যদি এই রকমের এক্সিস্টিং পলিটিক্যাল সিস্টেমগুলো যে তারা যদি রেখে দেয়, বা এই ধরনের প্রিন্সিপালসগুলো যদি তারা রেখে দেয় যে আমাদেরকে তারা হচ্ছে এনটিভির মতো বডিতে ইনক্লুড করবে না, আমাদেরকে সেখানে তারা সিটিভিটিতে ইনক্লুড করবে না, বা ওই পলিসিগুলো চেঞ্জ করবে না যেগুলো হয়তো আমাদের ফেভারে আসবে, ওদের ফেভারে আছে এখন ওগুলো, তো আমাদের তাহলে তো ওই সিস্টেমে ঢুকে তো লাভ হবে না খুব একটা বেশি। তো আদৌ তো সেগুলো তারা বদল ঘটাবে কি ঘটাবে না, বা নতুন ইনস্টিটিউশনসগুলোতে তৈরি হলে সেই ধরনের একটা ইকুয়াল পার্টিসিপেশন আমাদের থাকবে কি থাকবে না, তো সেগুলো নিয়ে একটা বড় ধোঁয়াশা তৈরি হচ্ছে। তো এগুলো নিয়ে এখন সমস্ত ক্যালকুলেশন শুরু হচ্ছে, সমস্ত ক্যালকুলেশনের মধ্য দিয়ে দেখা যাক এখন কোন দিকে যাই আমরা, কপালে কি আছে কে জানে। তো এগুলো এগুলো ভালো করে বুঝতে হবে, গ্লোবাল পলিটিক্সটা যেদিকে যাচ্ছে সেগুলো ভালো করে বুঝতে হবে, বুঝে শুনে এগোতে হবে। আবার দেখা গেল বা এনি চান্স যদি 4 বছর পর মানে টেনে টুনে যদি 4 বছর মানে এই সব করতে করতে যদি 4 বছরটা গড়িয়ে যায়, 4 বছর যদি গড়িয়ে যায় এগুলোই করতে করতে, তাহলে তুমি দেখবে যে আমার মনে হয় না যে আবার মানে গড়িয়ে গেলেও ডেমোক্র্যাটরা মানে রিপাবলিকানরা পাওয়ার থেকে সরে যাবে, আবার ডেমোক্র্যাট পাওয়ারে আসবে। আমার মনে হয় আবার নতুন করে কিন্তু মানে এই মুহূর্তে অ্যাটলিস্ট এই প্রেজেন্ট কনটেক্সটে দাঁড়িয়ে বলতে পারি যে রিপাবলিকানরাই পাওয়ারে আসবে। কারণ ডোনাল্ড ট্রাম্প সেই রাস্তাটা তৈরি করে দিয়েই যাচ্ছেন, এই কারণে তিনি জনগণকে অবগত করেই মিডিয়ার সামনে সমস্ত কিছু মিটিংগুলো করছেন। জনগণকে অবগত করেই যাচ্ছেন তিনি। এখন ওদের জনগণের বা ওদের ফরেন পলিসিকে ওদের জনগণ কিভাবে নিচ্ছে সেটা একটা বড় বিষয়, কিন্তু ওদের জনগণ তো বেশ মজাই নিচ্ছে, এটা দেখে তো মনে হচ্ছে না একবারও যে তারা খারাপভাবে নিচ্ছে। কারণ ওদের প্রত্যেকটা মিডিয়া আউটলেটগুলো যদি দেখো, হেডলাইনগুলো যদি, তাহলে তাহলে দেখবে তারা বারে বারে কিন্তু ইউএসকে এই ইউরোপিয়ান ইউনিয়নকে বা ইউরোপ কালেকটিভলি ইউরোপকে তারা ব্লেম করছে। তো কালেকটিভলি ইউরোপকে তারা যখন ব্লেম করছে তখন পরিষ্কার এটা বোঝাই যাচ্ছে যে সমীকরণ কিন্তু অন্য কিছু হতে চলেছে এখানে, মানে একটা বড় ধরনের পরিবর্তন হয়তো ঘটতে পারে। বাট ঠিক আছে, এখনো 2-2.5 বছর মনে হচ্ছে এই করতেই গড়িয়ে যাবে। দেখা যাক কোন দিকে যায়, সিচুয়েশন কন্ট্রোলে কতটা থাকে। বাট একটু নজর রেখো জিনিসগুলো, কারণ এই জিনিসগুলো না বুঝলে না তোমরা মানে ইন্টারন্যাশনাল রিলেশনস আর ফরেন পলিসির কিছুই তোমরা বুঝতে পারবে না। তো খবরের কাগজটা ওই কারণে রোজ পড়তে হবে, অ্যানালিসিসগুলো ভালো করে রোজ শুনতে হবে, জানতে হবে, ঠিক আছে? তবেই গিয়ে তোমাদের এই বিষয়গুলোতে একটা একটা অভিজ্ঞতা মানে তৈরি হবে। যাই হোক, ডি নাম্বার বলছে এখানে সুইজারল্যান্ড র্যাডিক্যাল অ্যান্ড সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি। আর সুইজারল্যান্ড র্যাডিক্যাল অ্যান্ড ডেমোক্রেটিক, তো এগুলো দেখে নিও, র্যাডিক্যাল অ্যান্ড সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি সেখানে রয়েছে। ঠিক আছে, এই সুইজারল্যান্ডের অবস্থাও কিন্তু খুব ভালো হবে না, একটা অনেক উন্নত দেশ, তার অবস্থা কিন্তু খারাপ হয়ে যাবে। ঠিক আছে, ফ্রান্সের প্রেসিডেন্ট কোন রাজনৈতিক দল থেকে জানা আছে? এই মুহূর্তে যিনি ম্যাক্রন আছেন, ইমানুয়েল ম্যাক্রন, তিনি কোন রাজনৈতিক দল থেকে বিলং করেন? এগুলো জানতে হবে, কিন্তু পরীক্ষা আসছে, জানতে হবে। 45 দেখো কি বলছে, হুইচ among the following states have the মোস্ট পাওয়ারফুল ফেডারেল জুডিশিয়ারি। তো এটা পাওয়ারফুল ফেডারেল জুডিশিয়ারি যদি বলো তাহলে ইউএসএ, কারণ তারা জানো যে সেখানে মানে কি বলবো যে মানে এক কথা তারা হচ্ছে ফেডারেল। তো এটা নিয়ে সত্যি মানে এটা নিয়ে মানে অন্য দেশগুলোর মধ্যে যতটা সংশয় আছে ওদের মধ্যে এতটা সংশয় নেই, কারণ স্টেটসগুলোকে রেসিডিউরি পাওয়ার্স দেওয়া হয়েছে। কাজেই এই এদের মধ্যে যদি ঝামেলা তৈরি হয় তাহলে যে আদালতটা তার বিচার করবে সেই কিন্তু খুব দুর্বল হতে পারবে না, সেই বিচার ব্যবস্থাটিকেও কিন্তু অনেক শক্তিশালী হতে হবে। আমাদের দেশে যেমন দেখবে অনেকটা তাও মানে শক্তিশালী
মানে আমাদের দেশে দেখবো অনেকটা তাও দুর্বল আছে। কি দুর্বল না, যেহেতু ইউনিয়ন টেন্ডেন্সি আছে, তাই ফেডারেলিজমের মধ্যে যেহেতু ইউনিয়ন টেন্ডেন্সি আছে, তো স্বাভাবিকভাবে তোমরা দেখতেই পাবে যে ফেডারেলিজম তার মানে অনেক স্ট্রং নয়, কারণ ফেডারেল কথার অর্থ হচ্ছে যুক্ত রাষ্ট্র, যুক্ত যাদেরকে দিয়ে হচ্ছে, তো তাদের অটোনমিটা বেশি থাকবে বা একটা ইকুয়াল পার্টিসিপেশন থাকবে তাদের, সেটাই স্বাভাবিক কথা। কিন্তু আমাদের তো তা নেই, আমাদের ইউনিয়ন টেন্ডেন্সি আছে। ইউনিয়ন টেন্ডেন্সি থাকার ফলে দেখা যাবে যে আমাদের বিচার ব্যবস্থা কিন্তু অত্যধিক বেশি, আমাদের বিচার ব্যবস্থা অত্যধিক বেশি কিন্তু সরকারের নীতির উপর নির্ভরশীল হয়ে থাকে সবসময়। যে সরকার যেদিকে যেদিকে গড়ায়, সে যেদিকে যেদিকে যেতে চায়, তার নীতিগুলো যেরকম হয়, বিচারের জাজমেন্টগুলোও তোমরা দেখবে সেই রকম গতিপথেই বেরিয়ে আসে। এটাই হয়, এবং যত বড় পাওয়ারফুল সরকার দেখবে ক্ষমতায় এসে বসে, বিচার ব্যবস্থা তত তার কাছে কিন্তু কোণঠাসা হয়ে যায়, দুর্বল হয়ে যায়, তার মতো করেই জাজমেন্ট দেয়। এটা বাস্তবতা, এটাই হয়ে আসছে, আমরা দেখে আসছি স্বাধীনতার পর থেকে। ইন্দিরা গান্ধীর পিরিয়ডেও এটা হয়েছে, বাকি তারপরেও যারা ক্ষমতায় ছিল, নেহরুর পিরিয়ডেও এই জিনিসগুলো হয়েছে, সবসময় এই জিনিসগুলো। দু একটা ঘটনাটাকে বাদ দিলে দেখবে, বিশেষ করে যখন জুডিশিয়ারির উপরে আঘাত আসে, তখন দেখবে তারা আবার কিন্তু শক্তিশালী হয়ে ওঠে। যখন তারা কলেজিয়াম সিস্টেমকে ভেঙে দেওয়ার কথা বলে, বা কলেজিয়াম সিস্টেমকে বাইপাস করে দেখবে, বা তাদের যে রুলস সেটাকে বাইপাস করে সেখানে রিক্রুটমেন্টের কথা বলে, তখন তারা অ্যাক্টিভ হয়ে ওঠে। কিন্তু অন্যান্য পলিসিগুলোর ক্ষেত্রে, সরকার দেশ পরিচালনার জন্য যে পলিসিগুলো আছে সেগুলোতে দেখবে তারা সরকারকে এক প্রকার সায় দিয়েই চলে, তাদের জাজমেন্টগুলো অনেকটা দেখবে সরকারের পক্ষেই থাকে। ঠিক আছে, তো এগুলো আমরা দেখতে পাই, মানে ছোট একটা দুটো একটা কেস বাদ দিলে। তো এগুলো এগুলো তোমরা দেখতে পাবে, বা যেগুলো তোমরা দেখবে যে সরকারের বিপক্ষে যাচ্ছে, তো সেই বিপক্ষের জাজমেন্ট আস্তে আস্তে 10 বছর লাগিয়ে দেয়, 5 বছর 6 বছর লাগিয়ে দেয়। রিসেন্টলি তোমরা দেখলে না, সেখানে কি বন্ড কেলেঙ্কারি যেটা হলো, বন্ডে যে ধরনের প্রিন্সিপালস নিয়ে বন্ড যেগুলো হচ্ছিল, ইলেকট্রাল বন্ড, তো সেই জাজমেন্ট আস্তে আস্তে 5-6 বছর কাটিয়ে দিল। তো জাজমেন্ট আস্তে আস্তে 5-6 বছর কাটিয়ে দিল, কিন্তু যত টাকা ইনকাম করার পলিটিক্যাল পার্টিগুলো করে নিল ততদিনে। তো এইগুলো কি প্রমাণ করে? এটাই প্রমাণ করে যে আমাদের জুডিশিয়ারি অনেক দুর্বল। যাই হোক, 46 দেখো কি বলছে, দ্য ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট রেগুলেটরি কমিশন সেট আপ বাই দ্য ফেডারেল গভর্নমেন্ট ইন ইউএস। দ্য ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট রেগুলেটরি কমিশন, দ্য ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট রেগুলেটরি কমিশন ওয়াজ সেট আপ বাই ফেডারেল। এটা তো দেখলে তোমরা, ইন্টারেস্টেড কমার্স কাউন্সিলের কথা বলছে, ভালো করে দেখে নিও, এগুলো আর নতুন করে কিছু বলছি না। দ্য আমেরিকান ফেডারেশন বিলং টু ক্যাটাগরি অফ ডুয়েল ফেডারেশন। ডুয়েল ফেডারেশন মানে হচ্ছে, দ্য আমেরিকান ফেডারেশন বিলং টু দ্য ক্যাটাগরি অফ ডুয়েল ফেডারেশন। ডুয়েল ফেডারেশন কেন? ডুয়েল ফেডারেশন মানে সেখানে হচ্ছে মানে তুমি এখানে দেখবে যে সেখানে রাজ্যগুলোরও নাগরিকত্ব আলাদা করে প্রদান করা হয়, আবার তুমি দেখবে যে সেখানে মানে কেন্দ্রেরও আলাদা করে নাগরিকত্ব প্রদান করা হয়। তো কিন্তু আমাদের দেশে কিন্তু সেটা হয় না। তো এটাও একটা কিন্তু ইউনিয়ন টেন্ডেন্সির জন্য, বা টেন্ডেন্সির কারণে একটা বড়, মানে একটা বড় কারণ বলতে পারো। কিন্তু ওদের দেশে ফেডারেলিজমটাকে অনেক স্ট্রং, তার কারণ ওই রকম কিন্তু একটা নীতি দেখা যায় যে তুমি যদি দুটো আলাদা রাজ্যের নাগরিক হও, মানে দুটো তুমি মানে একটা পার্টিকুলার রাজ্যের নাগরিক হলে অন্য রাজ্যে গিয়ে বসবাস করতে হলে ওই রাজ্যে সরকারের অনুমতি লাগবে, অনুমতি ছাড়া তুমি করতে পারবে না, ওখানকার নাগরিকত্ব নিতে হবে, তবেই তুমি সমস্ত সুযোগ সুবিধা উপভোগ করতে পারবে। কিন্তু এখানে কিন্তু সেই গল্প নেই। এখানের গল্পটা হচ্ছে, এখানে ছোট ছোট দু একটা কেস বাদ দিলে, এখানকার গল্পটা হচ্ছে যে এখান থেকে নাম কাটিয়ে নিয়ে তুমি বিহারে চলে যাও, উত্তরপ্রদেশে চলে যাও, সেখানে গিয়ে তুমি এখন মানে ভোটার তালিকায় তোমার নাম থাকলেই তুমি সেখানকার নাগরিক হিসেবেও কিন্তু কনসিডার হবে। ঠিক আছে, দু একটা কেস বাদ দিলে। তো এই যে বিষয়গুলো বাকি, তাহলে আমরা দেখতেই পাচ্ছি যে এগুলো কিন্তু আমাদের দেশে ওদের মতো স্ট্রং নয়, মানে ওদের দেশে ফেডারেল সিস্টেম যতটা স্ট্রং, আমাদের দেশে ততটা নয়। 48 কি বলছে, দ্য আইডিয়া গ্যারি ম্যান্ডারিং ইজ বেসিক্যালি রিলেটেড টু দ্য ইউএস পলিসি। গ্যারি ম্যান্ডারিং এর মানেটা জানা আছে তোমাদের? আমি দেখেছিলাম, নিজেই এখন ভুলছি। গ্যারি ম্যান্ডারিং পরে বলে দেবো, দেখে একবার কি বলছে। তারপর দেখো 49, হুইচ অ্যামেন্ডমেন্ট অফ আমেরিকান কনস্টিটিউশন ফিক্স দ্য ম্যাক্সিমাম টেনিয়ার অফ দ্য ইউএস প্রেসিডেন্ট। তো ম্যাক্সিমাম টেনিয়ার এটা যে 4 বছরই হবে, এবং দুটো টার্মই যে হবে, সেটা এখানে 22তম যে তাদের সংবিধান সংশোধন, সেই সংবিধান সংশোধনে বলা হয়েছে। তো ভালো করে দেখে নিও, 22তম সংবিধান সংশোধন। আমাদের সংবিধানে এখনো পর্যন্ত 105 বার না 6বার সংশোধন হয়ে গেল, কিন্তু ওদের দেশে কিন্তু এত সংশোধন হয়নি এখনো, বোধহয় সেখানে 50ই ক্রস করেনি, বা কাইন্ড অফ সেই রকমই হবে, তার থেকে বেশি কিন্তু সেখানে হয়নি। সেগুলো একটু ভালো করে দেখে নিও, তাদের দেশে সংবিধান খুব কম সংশোধন হয়, তার কারণ ওরা কিন্তু মানে 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 ওরা নিয়মটাকে প্র্যাকটিস করার বিষয়টাতে ভীষণ তারা হচ্ছে দক্ষ, বা তারা ম্যাচিওর। আমরা সেখানে কি হয়, নিয়মটিকে অবজ্ঞা করি, কারণ আমরা অন্য রাস্তা খুঁজে বের করে নিই, যুক্তির অন্য একটা বিষয়কে এখানে খুঁজে বের করে নিয়ে আসি। কিন্তু ওদের দেশে মানুষ সেখানে কিন্তু রুলসকে ফলো করতে অভ্যস্ত হয়ে গেছে। তো সেই কারণে ওদের দেশে সংবিধান সংশোধন করার প্রয়োজন পড়ে না, কিন্তু আমাদের দেশে পড়ে। আমাদের দেশে এই কারণে বারবার করতে হয়, সংবিধান সংশোধন করতে হয়। Peace of Paris is related to American revolutions. Peace of Paris is related to American revolution. Peace of Paris related to
আমেরিকান পিস অফ প্যারিস ইজ রিলেটেড টু আমেরিকান রেভলিউশন। পিস অফ প্যারিস ইজ রিলেটেড টু, এটার কনটেক্সটটা একটু বুঝতে হবে। ফ্রেঞ্চ কেন হলো না, ফ্রেঞ্চ কেন হলো না আমি এটা দেখে তোমাদের পরে বলবো, ছেড়ে দাও। Find out the right order of presidential succession list in USA, তাহলে এটা হচ্ছে কি, ফাইন্ড আউট দ্য রাইট অর্ডার অফ প্রেসিডেন্সিয়াল সাকসেশন লিস্ট ইন ইউএসএ। তো এই যে বললাম প্রেসিডেন্সিয়াল ভাইস প্রেসিডেন্ট স্পিকার অফ দ্য হাউস অফ রিপ্রেজেন্টেটিভস, প্রেসিডেন্ট প্রো টেম্পোর অফ সিনেট। Find out the right order of presidential succession list in the USA. President pro tempore Senate. এটার মানেটা ধরা যাচ্ছে না, এটা কি বোঝাতে চাইছে, কারণ উল্টো করে দেওয়া আছে তো সবকিছুই। ভাইস প্রেসিডেন্ট, চিফ জাস্টিস, প্রেসিডেন্সিয়াল সাকসেশন লিস্ট। আচ্ছা, তাদের এখানে সম্ভবত ইয়েটার কথা বলছে, তাদের পাওয়ার অনুসারে কাইন্ড অফ তাদের হচ্ছে পজিশনটার কথা বলছে। তো এখানে যিনি প্রেসিডেন্ট প্রো টেম্পোর অফ সেনেট, সেনেটে যিনি প্রেসিডেন্ট হচ্ছে টেম্পোরারি যিনি, তার কথা বলছেন, অর্থাৎ উপরাষ্ট্রপতি না থাকলে যিনি হচ্ছেন তার অবর্তমানে যিনি হবেন তিনি। তারপরে এখানে পাওয়ারটিকে দেওয়া হয়েছে হচ্ছে স্পিকার অফ হাউস অফ রিপ্রেজেন্টেটিভস, তারপরে হচ্ছে ভাইস প্রেসিডেন্টের। তো ভাইস প্রেসিডেন্ট সব থেকে বেশি পাওয়ারফুল, মানে অফকোর্স প্রেসিডেন্ট থাকবে, তো প্রেসিডেন্ট, তারপর ভাইস প্রেসিডেন্ট, তারপর হচ্ছে স্পিকার হাউস অফ রিপ্রেজেন্টেটিভস, তারপরে হচ্ছে যিনি রাজ্যসভার যিনি হচ্ছেন টেম্পোরারি যিনি থাকবেন তার তার কথা বলা হচ্ছে। দেখে নিও এগুলো একটু, কারণ এগুলো এই ধরনের কোয়েশ্চেন জেনারেলি আসে না, কেরলেই দেখবে এই ধরনের কোয়েশ্চেন একটু আলটপকা দিয়েছে। দ্য ফার্স্ট প্রেসিডেন্ট অফ ইউএস টু ভিজিট ইন্ডিয়া, তো এটা আইজেনহাওয়ার। এই কোয়েশ্চেনটা খুব ইম্পর্টেন্ট হতে পারে, ভালো করে দেখে নিও। কেরলের এই কোয়েশ্চেনটা ইম্পর্টেন্ট হতে পারে, বেশিরভাগই কোয়েশ্চেন দেখবে কেরলের হচ্ছে মানে কি বলবো যে নেট সেটে জিজ্ঞেস করে না, বাট তারপরে একবার দেখে নিও। কিন্তু এই কোয়েশ্চেনটা খুব গুরুত্বপূর্ণ মনে হচ্ছে যে ভারত আমেরিকার প্রথম প্রেসিডেন্ট যিনি ভারতে এসেছিলেন তিনি হচ্ছেন আইজেনহাওয়ার। ঠিক আছে, তো ভালো করে দেখে নিও। হোয়াট ইজ দ্য কারেক্ট সিকোয়েন্স অফ দ্য ফলোইং ইভেন্টস? তো ফরমেশন অফ আমেরিকান ফেডারেশন, ক্রিয়েশন অফ সুইস ফেডারেশন, এটাও তোমাদের গতকাল বলছিলাম, তো এটা দেখে নিও। এটা ক্রিয়েশন অফ সুইস, ক্রিয়েশন অফ কানাডা, এগুলো দেখে নিও সিকোয়েন্সগুলো, এত জটিলে যাবে না। In USA, the disagreement between House of Representatives and Senate is resolved through এটা কনফারেন্স কমিটি। যে দেখো এটা খুব গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন্স। In the disagreement between House of Representatives and Senate is resolved through, আমরা জেনারেলি যখন লোকসভা রাজ্যসভার মধ্যে যখন আমাদের কোনো মানে ডিসএগ্রিমেন্ট হয় তখন কিভাবে তার সমাধান করা হয় জানা আছে? কি করা হয় তখন? যে কোনো একটা বিলকে কেন্দ্র করে লোকসভা আর রাজ্যসভার মধ্যে যদি মতপার্থক্য তৈরি হয় তখন কি কি করা হয়? তখন কেউ কি আছো তোমরা? পালিয়ে গেছো? 20 জন আছো। কি করা হয়? জয়েন্ট সেশন ডাকা হয়, জয়েন্ট সেশন ডাকা হয়। তো আমাদের দেশে জয়েন্ট সেশন ডাকা হয়, রাষ্ট্রপতি জয়েন্ট সেশন ডাকে, এবং জয়েন্ট সেশন যখন ডাকে তখন দেখবে স্পিকার সেই জয়েন্ট সেশনে কিন্তু সভাপতির ভূমিকাটি পালন করে, প্রিসাইডিং অফিসারের ভূমিকাটি পালন করে। ওদের দেশে যখন এইরকম ভাবে হাউস অফ রিপ্রেজেন্টেটিভ এবং সেনেট যখন তার মধ্যে যখন কোনো ডিসএগ্রিমেন্ট তৈরি হয় কোনো বিলকে কেন্দ্র করে বা কোনো কিছুকে কেন্দ্র করে, তখন সেখানে কনফারেন্স কমিটি ডাকা হয়। কনফারেন্স কমিটির মাধ্যমে এটা রিজলভ করা হয়। কনফারেন্স কমিটি মানে হচ্ছে যে ওই আর কি দুটো হাউসকে নিয়ে এক প্রকার বলতে পারো কমিটি। ঠিক আছে, দুটো হাউসের যে কমিটিগুলো আছে সেই কমিটিগুলোকে নিয়ে বসে আলোচনা। দেখে নিও 55 কি বলছে দেখো, ফেডারেল ক্যাপিটাল টেরিটরি আ স্পেশাল ইউনিট অফ ফেডারেশন এস ইন, এটা নাইজেরিয়া, এটা একটু ডিফিকাল্ট কোয়েশ্চেন হয়ে যায়। হেভি রেস্ট্রিকশন ওয়ার ইম্পোজড অন দ্য সিভিল সার্ভিস অফ দ্য ইউএসএ বাই, এটা হচ্ছে হ্যাচ অ্যাক্ট। একটু দেখে নিও এগুলো, স্ট্রেট ফরওয়ার্ড ডিটেলসে যাচ্ছি না, কারণ কেরলের কোয়েশ্চেনগুলো মিশি আননেসেসারি আছে কিছু এই পলিটিক্যাল সিস্টেম সম্পর্কে। দ্য টেনিয়ার অফ দ্য আমেরিকান হাউস অফ রিপ্রেজেন্টেটিভস এস, এটা হচ্ছে হাউস অফ রিপ্রেজেন্টেটিভস এর হচ্ছে টেনিয়ার হচ্ছে 2 বছর। আমাদের এখানে লোকসভার মেয়াদ হচ্ছে 5 বছর, কিন্তু ওদের ওখানে যে নিম্ন হাউস তার মেয়াদ হচ্ছে কিন্তু 2 বছর। প্রত্যেক 2 বছর অন্তর কিন্তু তাদের নির্বাচন হয়ে থাকে। আবার দেখবে প্রত্যেক 2 বছর অন্তর কিন্তু তাদের যে সেনেট আছে সেই সেনেটেরও কিন্তু নির্বাচন হয়, কিন্তু সেই সময় নির্বাচন যখন হয় তখন কিন্তু তার সমস্ত সদস্যদের নির্বাচন হয় না, তখন আমাদের রাজ্যসভার মতো হয় যে 1/3 মেম্বার সেখানে রিজাইন করে শুধুমাত্র, এবং তার জায়গায় আবার 1/3 মেম্বার সেখানে কিন্তু নমিনেটেড হয় বা ইলেক্টেড হয়, নমিনেটেড না ইলেক্টেড হয়। সো এখানে আমরা সেটাই দেখতে পাবো। তো এটা ভালো করে দেখে নিও, আমাদের দেশে লোকসভার মেয়াদ 5 বছর, ওদের দেশে হাউস অফ রিপ্রেজেন্টেটিভস এর মেয়াদ কিন্তু 2 বছর। 58 কি বলছে দেখো, হুইচ অ্যামেন্ডমেন্ট অফ আমেরিকান কনস্টিটিউশন অ্যাবলিশড স্লেভরি?
হুইচ অ্যামেন্ডমেন্ট অফ আমেরিকান কনস্টিটিউশন অ্যাবলিশড স্লেভারি, হুইচ অ্যামেন্ডমেন্ট অফ আমেরিকান কনস্টিটিউশন অ্যাবলিশড স্লেভারি। তো এটা 13, গতকালই তোমাদের বলছিলাম 13তম সংবিধান সংশোধনের মধ্য দিয়ে তাদের স্লেভারি ধ্বংস করা হয়েছে, দাস প্রথার যে ব্যবস্থা ছিল দাস প্রথা ব্যবস্থা ধ্বংস করা হয়েছে, ঠিক আছে। 59 দেখো কি বলছে, ইন দ্য আমেরিকান ফেডারেল প্রেসিডেন্সিয়াল ইলেকশন ইন কেস নো ক্যান্ডিডেট সিকিউর রিকোয়ার্ড মেজরিটি দ্য ডিসিশন ইজ রেফার টু দ্য হাউস অফ রিপ্রেজেন্টেটিভ। গতকালে তোমাদের বলছিলাম যে এখানে রাষ্ট্রপতি নির্বাচনে দেখা গেল যে কোনো প্রার্থী সেখানে হচ্ছে মেজরিটি লাভ করতে পারেনি, তাহলে কি হবে? তো সেখানে যেহেতু প্রফেশনাল রিপ্রেজেন্টেশন মানে প্রফেশনাল রিপ্রেজেন্টেশন যেহেতু দেওয়া হয়েছে সেখানে দেখবে রাষ্ট্রপতি নির্বাচনে, অর্থাৎ যে নির্বাচনী ক্ষেত্রগুলো বা নির্বাচনী টেরিটরি গুলোকে যেগুলো আইডেন্টিফাই করা হয়েছে সেই নির্বাচনী ক্ষেত্র বা টেরিটরিগুলো আমরা জানি জেনারেলি কি, টেরিটরিগুলো আমরা জানি জেনারেলি সেখানে নির্বাচনী টেরিটরিগুলো আমরা জানি জেনারেলি যে সেখানে কিন্তু জনসংখ্যার অনুপাতে তৈরি হয়েছে, কিন্তু মানে অর্থাৎ যেটা বড় রাজ্য যেখানে বেশি জনসংখ্যা আছে সেখানে তার সদস্য তার 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 মানে কনস্টিটিউয়েন্সি সংখ্যাটা বেশি হবে বা মেম্বার্সের সংখ্যা বেশি হবে, যেটা ছোট তার কম হবে, এটাই আমরা জানি জেনারেলি। এখানেও যেহেতু সেই একই গল্প, মানে ও এবং ওটার ভিত্তিতে যেহেতু রাষ্ট্রপতি নির্বাচনটা হয়ে থাকে, তাই ঠিক একই পদ্ধতিতে এখানে কিন্তু হাউস অফ রিপ্রেজেন্টেটিভস এর নির্বাচনটা হয়ে থাকে। যেহেতু নির্বাচনটা এই একই পদ্ধতিতে হয়ে থাকে তাই এখানে রাষ্ট্রপতির ভোটে যদি কোনো টাই হয়ে যায় দুজন ক্যান্ডিডেটের মধ্যে, তাহলে কিন্তু যেটাকে বলা হচ্ছে যে ডিসাইডিং ভোট, সেই ডিসাইডিং ভোটটা কিন্তু হাউস অফ রিপ্রেজেন্টেটিভস দেয় এবং তারাই ডিসাইড করে দেয় যে রাষ্ট্রপতি এক প্রকার কে হবে। 60 নম্বর দেখো কি বলছে, হুইচ অফ দ্য ফলোইং অ্যামেন্ডমেন্টস অফ দ্য ইউএস কনস্টিটিউশন আর রিলেটেড টু দ্য প্রেসিডেন্ট, হুইচ অফ দ্য ফলোইং অ্যামেন্ডমেন্টস অফ দ্য ইউএস কনস্টিটিউশন রিলেটেড টু প্রেসিডেন্ট। 1, 3, 4 বলেছে, এখানে দেখে নিও, এগুলো আর ডিটেলসে যাচ্ছি না, এগুলো আননেসেসারি কোয়েশ্চেন্স হয়ে যাবে। ইন ইউএসএ ডিসএগ্রিমেন্ট বিটুইন হাউস অফ রিপ্রেজেন্টেটিভস গেল। ইন ইউএসএ রেসিডিউরি পাওয়ারস আর দেখো গিভেন টু স্টেটস, বলছিলাম তোমাদের যে আমাদের দেশে অবশিষ্ট ক্ষমতা আমাদের কেন্দ্রকে দেওয়া হয়েছে এবং আমরা যে মডেলটা ধার করেছি, যে আমরা এই মডেলটিকে ধার করেছি কানাডার কাছ থেকে, তাই তো। এটাকে বলা হচ্ছে ইউনিয়ন টেন্ডেন্সি, কিন্তু ওদের দেশে কিন্তু ইউনিয়ন টেন্ডেন্সি নেই, ওদের দেশে কিন্তু এক প্রকার রাজ্যগুলিকে ক্ষমতা দেওয়া হয়েছে। টেন্ডেন্সি বলতে পারবে না ওখানে, স্টেট টেন্ডেন্সি খানিকটা নয়, কিন্তু কথাটা হচ্ছে স্টেটকে এখানে অবশিষ্ট ক্ষমতাগুলো ছেড়ে দেওয়া হয়েছে, ঠিক আছে। ফরেন পলিসিটা অনেকটা স্ট্রং তাদের যেহেতু, বা ফরেন পলিসির বিষয়টা নিয়েই যেহেতু তারা অনেক বেশি মাতামাতি করে, বা তাদের ইকোনমি সেটার উপরে যেহেতু অনেকটা দাঁড়িয়ে থাকে, তাই সেটাকে আমরা বলতে পারি না যে কমপ্লিটলি যে স্টেট টেন্ডেন্সি, বরং এই একটি মাত্র কারণেই সেখানে বলতে পারো যে তারা কিন্তু মানে ফেডারেল থাকলেও সেখানে দেখা যাবে যে ফেডারেলের যতটা না ক্ষমতা আছে তার থেকে বড় পাওয়ার এনজয় করে থাকে কিন্তু এখানে রাষ্ট্রপতি, যিনি কিন্তু ওই বিদেশ নীতিগুলোকে কন্ট্রোল করে থাকেন। তো স্বাভাবিকভাবেই সেখানে আমরা কমপ্লিটলি এক প্রকার আর্গুমেন্ট দিয়ে বলতে পারবো না যে সেখানে আমাদের যেমন ইউনিয়ন টেন্ডেন্সি ওদের তেমন স্টেট টেন্ডেন্সি না, ওটা বলতে পারবো না। সো এখানে এগুলো ভালো করে দেখে নিও। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট আ ফিচার অফ আমেরিকান ফেডারেলিজম, আমেরিকান ফেডারেলিজমের কোনটা ফিচার্স নয়, তো যেটা নয় বলছে সেটা হচ্ছে এটা কি বলছে, সেন্ট্রাল গভর্নমেন্ট provides central government provides for health for public health and safety, সেন্ট্রাল গভর্নমেন্ট প্রোভাইডস ফর পাবলিক হেলথ অ্যান্ড সেফটি, না এটা করে না তাদের দেশে সেন্ট্রাল গভর্নমেন্ট, এগুলো রাজ্যগুলোকে ছেড়ে দেওয়া হয়েছে। সরকার একটা পলিসি বানায় ঠিকই, কিন্তু মাঝে মাঝে এইগুলো সরকার দেখবে আবার দেখবে, যেমন হেলথ নিয়ে ওবামার আমলে একটা বড় ধরনের হাঙ্গামা হয়েছিল, তিনি হেলথ ইস্যু অনেক কিছু নিয়ে এসেছিলেন, হেলথ পলিসি নিয়ে এসেছিলেন, আবার দেখবে ট্রাম্প যখন পাওয়ার আসলেন তখন তিনি সেগুলো কিন্তু উড়িয়ে দিলেন, এক প্রকার বলতে পারো যে তার বিপরীতে একটা অবস্থান নিলেন। তো এগুলো চলতেই থাকে, বাট যেগুলো তাদের সেখানে ফিচার্স সেগুলো দেখে নাও কি বলছে। আমেরিকান ফেডারেলিজমের মধ্যে লোকাল গভর্নমেন্টস আর ম্যানেজ বাই স্টেট, হ্যাঁ ঠিক, যে নিজের নিজের রাজ্যগুলো নিজের নিজের যে প্রশাসন আছে স্থানীয় প্রশাসন, সেই স্থানীয় প্রশাসনগুলো তারা কন্ট্রোল করে থাকে, ঠিক আছে। তো এটা আমরা দেখতে পাবো। তারপর বলছে কি ডুয়েল সভরেনিটি বিটুইন টু লেভেলস অফ গভর্নমেন্ট, ডুয়েল সভরেনিটি, হ্যাঁ ডুয়েল সভরেনিটি আমরা দেখতে পাচ্ছি সেখানে যে রাজ্যগুলোরও সেখানে এক প্রকার সার্বভৌমিকতা আছে, নিজেদের স্বাধীন এক প্রকার তাদের নিজেদের মধ্যে, আবার সেখানে কিন্তু মানে তাদের নিজেদের ইন্টারনাল অটোনমির ক্ষেত্রে দেশের মধ্যে তারা আবার স্বাধীন, সেখানে কেন্দ্র সরকারের কথা তারা শুনে চলবে, এরকম কোনো বাধ্যবাধকতা তাদের নেই। আবার দেখবে কিছু কিছু ক্ষেত্রে মানে আবার দেখবে গোটা ভারত মানে গোটা দেশের নিরিখে তারা কিন্তু এখানে একটা সেন্ট্রাল গভর্নমেন্টকে বা ইউনিয়ন গভর্নমেন্টকে কিন্তু সেখানে শক্তিশালী করে রেখেছে। আবার প্লাস ফরেন পলিসির পার্সপেক্টিভ থেকেও তারা কিন্তু সেই জায়গাটা কিন্তু ইউনিয়নকে দিয়েছে। তো এই ডুয়েল সুভারেনিটি সেখানে দেখতে পাবে তোমরা। স্টেট রেগুলেট ট্রেড উইথিন স্টেটস, হ্যাঁ এটাও ঠিক, স্টেটস মানে রাজ্যগুলোর ভেতরে যে মানে যে 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 ব্যবসা বাণিজ্যগুলো হয় সেগুলো রাজ্যগুলো নিজেরাই কন্ট্রোল করে, ঠিক আছে। এতদিন যেমন আমাদের দেশেও হতো, জেনারেলি দেখবে যে আমাদের দেশেও এটা হতো, কিন্তু 2017 সালে যখন জিএসটি চলে আসলো, গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স, তখন দেখবে তোমরা ওই
রাজ্যগুলো যে আলাদা আলাদা এখানে যে নিজেদের মতো করে মানে ব্যবসা বাণিজ্য করার যে প্রবণতা সেটাকে বন্ধ করে দিল, করে দিয়ে কি করলো না সরকার জিএসটির আইন নিয়ে এসে সেখানে কিন্তু সবকিছু নিজের হাতে নিয়ে নিল। এখন সরকারিভাবে সমস্তগুলো কন্ট্রোল হয়ে থাকে, দাম নির্ধারণ হয়ে থাকে বা নীতি নির্ধারণ হয়ে থাকে, এগুলো আমরা জানি। একটা সিঙ্গেল বডি সেগুলো কিন্তু এক প্রকার ডিসাইড করে দেয়, যদিও সেই বডিতে কিন্তু রাজ্যগুলো সেখানে কিন্তু পার্ট, কিন্তু রাজ্যগুলো পার্ট হলেও দেখা যাবে যে সেখানে সেন্ট্রাল গভর্নমেন্টের একটা বডি হিসেবে সেটা কনসিডার হয়। সো দেয়ারফর উই ক্যান সে that India is going towards the towards the following the union tendency, হ্যাঁ, বা গোয়িং টুয়ার্ডস দ্য ইউনিয়ন পাথ, যে আমরা কেন্দ্রের দিকে অভিমুখে এগোচ্ছি। কিন্তু ওরা কিন্তু তা নয়, ওদের নিজেদের যে রাজ্যগুলোর মধ্যে যে ট্রেড বা বাণিজ্য সেটা কিন্তু তারা রাজ্যগুলোই নিজেরাই কিন্তু কন্ট্রোল করে থাকে। 64 নম্বর দেখো কি বলছে, রোনাল্ড রেগান অ্যান অ্যাক্টর বিকাম দ্য প্রেসিডেন্ট অফ ইউএসএ। রোনাল্ড রেগানের কথা তোমাদের বলেছিলাম, যিনি হচ্ছে নিও লিবারাল পলিসি নিয়ে এসেছিলেন, মনে করে দেখো 1970s এর পিরিয়ডের কথা। নিও লিবারাল পলিসি নিয়ে আসছেন ওখানে তিনি, আর এবং হচ্ছে ইউকেতে মার্গারেট থেচার প্রেসিডেন্ট ছিলেন। তো রোনাল্ড রেগান এবং মার্গারেট থেচার এরা নিও লিবারালিজমের জন্য যে নিও লিবারালিজমের একটা বড় রাস্তা তৈরি করে দিলেন, এবং এখানে আমরা দেখেছি যে সেখানে বড় বড় তাদের নিজেদের সরকারের যে সমস্ত কোম্পানিজগুলো আছে সেই কোম্পানিজগুলোকে তারা প্রাইভেটাইজ করে দিল, করে দিয়ে সেই কোম্পানিজগুলোকে মানে মানে তাদের নিজেদের যে প্রফিট সেই প্রফিটের উপর রান করতে তাদেরকে হেল্প করলো, এক প্রকার বলতে পারে সেই ধরনের একটা পলিসিকে প্রমোট করলো, এবং রাতারাতি সেখানে অনেকগুলো দেখবে বড় বড় অর্গানাইজেশন তৈরি হয়ে গেল, এবং সেই অর্গানাইজেশনগুলো গোটা বিশ্ব জুড়ে আজকে ব্যবসা করছে, গোটা বিশ্ব জুড়ে তারা ব্যবসা করছে, কারণ এতটাই তাদের সম্পদ। এবং কিছু কিছু দেখবে বিজনেসের এত বড় শক্তি, মানে এত এত টাকা তাদের হাতে কিছু কিছু অর্গানাইজেশনের, যে তারা চাইলে কোনো একটা দেশকে কিনে নিতে পারে। একটা দেশের জিডিপি থেকেও কিন্তু তাদের একটা কোম্পানির সেখানে অর্থ, মানে তার থেকেও বেশি হয়তো অর্থ তাদের হাতে আছে। সো এগুলোও দেখবে সেই সময়ের হাত ধরেই, সেই সময়ে এগুলো কিন্তু হয়েছিল। 65 নম্বর কি বলছে, হু অ্যামং দ্য ফলোইং সেড দ্যাট কংগ্রেশনাল গভর্নমেন্ট ইজ কমিটি গভর্নমেন্ট, কংগ্রেস ইজ ইন ইটস কমিটি রুমস ইন কংগ্রেস অ্যাট ওয়ার্ক। এগুলো দেখে নিও, এগুলো হচ্ছে উইড্রো উইলসন বলছেন, কংগ্রেস নিয়ে সেটা কেন বলছেন। উইড্রো উইলসনের নামটা তোমরা নিশ্চয়ই জানো। উইড্রো উইলসন হচ্ছেন একজন যাকে ফাদার অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বলা হয়, আবার যাকে ফাদার অফ ইন্টারন্যাশনাল রিলেশনস বলা হয়, কারণ তিনি ইন্টারন্যাশনাল রিলেশনস না, ফাদার অফ, হ্যাঁ ফাদার অফ ইন্টারন্যাশনাল রিলেশনস বলা হয়, আবার দেখবে আইডিয়ালিজমেরও ফাদার বলা হয় তাকে। যে ইন্টারন্যাশনাল রিলেশনসে যে লিবারালিজম বা আইডিয়ালিজম যেটাকে আমরা বলি, ঠিক আছে, শুরুর দিকে এটাকে আইডিয়ালিজম বলা হতো, ধীরে ধীরে এটাকে অনেকে বিকল্প নাম হিসেবে লিবারালিজম হিসেবেও দেখে। তো উইড্রো উইলসন সেখানে দেখবে 14 পয়েন্ট প্রিন্সিপলস নিয়ে এসেছিলেন, 14 পয়েন্ট প্রিন্সিপল। তো সেই 14 পয়েন্ট প্রিন্সিপলের মধ্য দিয়ে সেখানে তিনি গোটা দেশ জুড়ে, গোটা পৃথিবী জুড়ে ডেমোক্রেটাইজেশনসকে এবং ইনস্টিটিউশনালাইজেশনের মতো সিস্টেমটিকে ডেভেলপ করতে চেয়েছিলেন। সেগুলো আমরা দেখেছি যে সেই সময় আজকে যে সমস্ত গ্লোবাল ইনস্টিটিউশনসগুলো দেখছি তারই সেখানে কিন্তু প্রিন্সিপালে তৈরি হয়েছে। তো উইড্রো উইলসনের একটা বড় অবদান আছে। আবার তোমরা দেখবে যখন গারফিল্ডকে হত্যা করা হলো, তোমরা বলেছিলাম গতদিন তোমাদের যে গারফিল্ডকে যখন হত্যা করা হচ্ছে তখন দেখবে মেরিট বেস সিস্টেমকে নিয়ে আসা হচ্ছে, এবং মেরিট বেস সিস্টেম যে আসা উচিত তার দেখবে ভিত্তিভূমিটা তৈরি করে দিচ্ছেন এই উইড্রো উইলসনই, যেটা আবার যে কারণে ওনাকে আবার ফাদার অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনও বলা হয়। সেই ভালো করে দেখে নেবে, উইড্রো উইলসনের নামটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা নাম। 66 দেখো কি বলছে, হুইচ ইলেকট্রাল সিস্টেম ইজ ইউজড ইন ইউএসএ অ্যান্ড ব্রিটেন টু ইলেক্ট মেম্বার্স অফ লেজিসলেচার। তো এটা হচ্ছে সিম্পল প্লুরালিটি ভোট, সিম্পল প্লুরালিটি ভোট, ঠিক আছে। হুইচ ইলেকট্রাল সিস্টেম ইজ ইউজড ইন ইউএসএ অ্যান্ড ব্রিটেন টু ইলেক্ট মেম্বার্স অফ লেজিসলেচার। তো সিম্পল প্লুরালিটি ভোট মানে ধরে নাও যে এক প্রকার, মানে কি বলবো, যে অনেকগুলো ক্যান্ডিডেটের মধ্যে থেকে তুমি হয়তো সেখানে কোনো একজনকে চুজ করে নিচ্ছ, কাইন্ড অফ সেটা। তো এটা দেখে নিও, এটাকে কাইন্ড অফ আমার মনে হয় যদি ভুল না হয় তাহলে হচ্ছে এটাকে ফার্স্ট পাস দ্য পোস্ট সিস্টেমও বোধহয় সম্ভবত বলা হয়, ঠিক আছে। ফার্স্ট পাস দ্য পোস্ট সিস্টেম আমাদের দেশে লাগু হয়, যেমন লোকসভা ইলেকশনে লাগু হয়, বিধানসভা ইলেকশনে লাগু হয়, তারপরে হচ্ছে তোমাদের পৌরসভাতে লাগু হয়, তারপরে তোমাদের মিউনিসিপ্যালিটিতে লাগু হয়, সরি পঞ্চায়েতে হয় এটা। তো এই মেথডটিকে ব্যবহার করা হয়, ফার্স্ট পাস্ট দ্য পোস্ট সিস্টেম এটাকে বলা হয়, ঠিক আছে, ফার্স্ট পাস্ট দ্য পোস্ট সিস্টেম। আর যেটা হচ্ছে সিঙ্গেল ট্রান্সফারেবল বাই মিনস অফ সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট সিস্টেম, সেটা হচ্ছে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনস বাই মিনস অফ সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট সিস্টেম, সেটা হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচনে লাগু হয়, এটা আমরা জানি। রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি এবং হচ্ছে ইয়ের রাজ্যসভা নির্বাচনে এটা লাগু হয়, ঠিক আছে। তো এগুলো ভালো করে দেখে নেবে, এগুলো বারবার পরীক্ষায় কিন্তু জানতে চায়। 68-এ চলে আসো, কি বলছে, ইন হুইচ স্টেট দ্য আপার হাউস অফ দ্য লেজিসলেচার গেটস ইকুয়াল রিপ্রেজেন্টেশনস ফ্রম ফেডারেটিং ইউনিটস।
in which state the upper house of the legislature gets equal representation from federating units. So federating units মানে হচ্ছে যুক্তরাষ্ট্রীয় যে সমস্ত মানে মানে ইউনিট বলতে এখানে বাংলায় কি বলে, ইউনিটের মানেই তো জানি না। তো যাই হোক, যুক্তরাষ্ট্র যেগুলো আছে মানে রাজ্যগুলোর কথা বলা হচ্ছে, রাজ্যগুলোর প্রত্যেকের হচ্ছে ইকুয়াল পার্টিসিপেশন আছে, সে ছোট হোক কিংবা বড়। তো ছোট বড়ের সাথে কোনো কম্প্যারিজন হয় না এখানে, প্রত্যেকের পার্টিসিপেশন এক, সেটা হচ্ছে 2, প্রত্যেকেই 2 জন করে সদস্য তারা নিজেরা তাদের যে আপার হাউস, যেটাকে সেনেট বলছি, যেটাকে আমরা আমাদের দেশে রাজ্যসভা বলে থাকি, সেখানে তারা পাঠাতে পারে। তো ইকুয়াল পার্টিসিপেশন আছে সেখানে। হুইচ ডকুমেন্ট ক্রিয়েটেড দ্য সুপ্রিম কোর্ট অফ দ্য ইউএসএ, তো আমেরিকান কনস্টিটিউশনস, আমেরিকান কনস্টিটিউশনের মধ্য দিয়েই সেখানে তাদের সুপ্রিম কোর্ট তৈরি হয়েছে। আমাদের দেশেও তাই হয়েছে, আমাদের দেশে সুপ্রিম কোর্ট ব্যবস্থা সংবিধানে সেটার মেনশন আছে, যদিও আমাদের দেশে সুপ্রিম কোর্ট তো অনেক আগে থেকেও ছিল, ব্রিটিশরা এসে অনেক আগে তৈরি করেছিল, কলকাতাতে সুপ্রিম কোর্ট প্রথমে ছিল, তাই তো মানে যেটাকে আজকে তোমরা হাইকোর্ট বলছো, সেটা একটা সময় কলকাতা সুপ্রিম কোর্ট হিসেবেই, মানে সুপ্রিম কোর্টে এখানেই বসতো। কিন্তু কথাটা হচ্ছে তারপরে তোমরা দেখবে যে সেখানে অনেক কিছু বদল তো করা হলো। যাই হোক, এগুলো দেখে নিও। স্বাধীনতার পর থেকে তো আমরা আলাদা একটা সুপ্রিম কোর্ট ব্যবস্থা সেখানে বা জুডিশিয়ারি ব্যবস্থা নিয়েছি। গেরিমেন্ডারিং স্ট্যান্ডস ফর বলছি, দেখো এখানে মানেটা বলে দিয়েছে। গেরিমেন্ডারিং স্ট্যান্ডস ফর হচ্ছে ম্যানিপুলেটিং কনস্টিটিউয়েন্সি বাউন্ডারিজ, মানে যেটাকে আমরা ডিলিমিটেশনস বলে থাকি। ডিলিমিটেশনস মানে বাউন্ডারিগুলোকে হতে অদল বদল করা, বাউন্ডারিগুলোর মধ্যে একটু চেঞ্জ করা। তো এখানে এটা গেরিমেন্ডারিং এর কথার মধ্যে দিয়ে বোঝাতে চাইছে যে নির্বাচনী যে এলাকাগুলো আছে সেই এলাকাগুলোর মধ্যে একটা মানে ম্যানিপুলেশন মানে কি, এক প্রকার ধরে ছেড়ছানি করা, যেটাকে কাইন্ড অফ বলতে পারো, হিন্দিতে যেটাকে বলে, বাংলা মাথায় আসে না। 71 দেখো কি বলছে, হুইচ অফ দ্য ফলোইং কান্ট্রিজ ইজ অফেন রেফার টু অ্যাজ দ্য মেল্টিং পট অফ কালচার। তো মেল্টিং পট অফ কালচার এই কোয়েশ্চেন্সটা তোমরা মাল্টিকালচারালিজমে পেয়েছো এবং নেটেও কিন্তু বোধহয় এসেছে। সো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, মেল্টিং পট কালচার। মেল্টিং পট কালচারে আমরা দেখেছি যে সেখানে চার্লস মার্শালের নাম তোমরা পেয়েছো, না টিএইচ মার্শালের নাম তোমরা পেয়েছো। সিটিজেনশিপ পড়াতে গিয়ে বলেছিলাম, মাল্টিকালচারালিজম পড়াতে গিয়ে বলেছিলাম। তো মেল্টিং পট অফ কালচার ইউনাইটেড স্টেটসে তোমরা দেখতে পাবে কি না, অনেকগুলো দেশের নাগরিক সেখানে, ভিন্ন ভিন্ন জাতির নাগরিক সেখানে গিয়ে দেখবে ভালো দেশ বলে, উন্নত দেশ বলে, ইনকাম করাটা অনেক সহজ বলে, অনেক অপশনস আছে, অনেক অপরচুনিটি আছে বলে, সেখানে কিন্তু লিভিং কোয়ালিটি অনেক ভালো বলে সেখানে চলে যায়। তো সেখানে গিয়ে তারা থেকে তারা কি করে, দীর্ঘদিন ধরে ওখানে বসবাস করতে শুরু করে, নাগরিকত্ব তারা পেয়ে যায়। যেমন দেখবে এখন ডোনাল্ড ট্রাম্প হচ্ছে গ্রিন কার্ড বাতিল করে দিয়ে তিনি এখন গোল্ডেন কার্ড নিয়ে আসলেন। গোল্ডেন কার্ডে হচ্ছে তোমাকে মিনিমাম হচ্ছে কত, মিনিমাম বোধহয় তোমাকে 50 কোটি টাকা বোধহয় সেখানে দিতে হবে। 50 কোটি টাকা দিলে তুমি সেখানকার হচ্ছে কিন্তু সেই দেশে থাকতে পারবে এবং ধীরে ধীরে তারপর নাগরিকত্বটাও কিন্তু তুমি পেয়ে যেতে পারো। তো এই সমস্ত কথাগুলো ওখানে বলা হয়। তো যাই হোক, প্রচুর মানুষ এখানে যায়, ভারত থেকে প্রতি বছর দেখবে প্রচুর মানুষ ভারতের নাগরিকত্ব ছেড়ে দিয়ে আমেরিকাতে চলে যায় বা ইউরোপের বিভিন্ন দেশে চলে যায়। এখন একটু দেখবে এই যুদ্ধের কারণে দেখবে ইউরোপে থাকার প্রবণতাটা মানুষের কমবে, মানুষ আর এখন আর এটাকে পছন্দ করবে না, যেহেতু এখন আমেরিকার হাতটা উঠে যাবে। মানে ন্যাটো থেকে যদি আমেরিকা বেরিয়ে আসে তো দেখবে সব পালাতে শুরু করবে, এখন ইউরোপ থেকে প্রচুর মানুষ পালাতে শুরু করবে, তখন সেফ জোন হয়ে যাবে কিন্তু আমেরিকা। কারণ এটা একেবারে বাস্তবতা হয়ে গেছে যে আমেরিকার সাথে যে যুদ্ধ করবে তার সাথে আমেরিকার বন্ধুত্ব, তো একমাত্র আমেরিকাই এখন সেফ। তো আমেরিকা একমাত্র এখন সেফ। তো আমেরিকাতে দেখবে প্রচুর মানুষ পালাতে শুরু করবে। ইউরোপের মানুষও দেখবে, তোমরা খবরের কাগজ খুললে দেখবে যে এখন হিড়িক পড়ে যাবে এখন নাগরিকত্ব ত্যাগ করার, ইউরোপের তারা হচ্ছে ওই এখানকার গোল্ডেন কার্ড নিয়ে ওখানে নাগরিকত্ব নেওয়ার চেষ্টা করবে। সো দেখবে এই ঘটনাগুলো ঘটবে এখন, ঠিক আছে। তো যাই হোক, এখানে তোমরা এটা দেখতে পাবে মেল্টিং পটের হচ্ছে যে ওরা যখন বিভিন্ন কালচারের মানুষরা সেখানে যায়, গিয়ে তারা একসাথে বসবাস করতে শুরু করে এবং তারা এক প্রকার হচ্ছে কি নিজের যে পরিচয়, নিজের যে জাতিগত পরিচয়, সেই জাতিগত পরিচয়টাও কিন্তু তারা সেখানে ভুলে যায়, ওদের মধ্যেই তারা মিশে যায় এবং ওটাকেই তারা প্র্যাকটিস করতে শুরু করে। এটাই হচ্ছে মেল্টিং পট কনসেপ্ট, যেটা হচ্ছে টিএইচ মার্শাল দিয়েছিলেন। বলো কি বলছো? কানাডাও তো এক্সাম্পল হতে পারে। কানাডাও হবে, হ্যাঁ কানাডাতেও হয়। মাল্টিকালচারালিজম তো ওখান থেকেই শুরু হচ্ছে। মাল্টিকালচারালিজমের ফিলোসফার্সরা সেখানেই এটাকে বেস ধরেছেন। কিন্তু এখানে বারবার কোয়েশ্চেন্সটার উত্তরটা এখানে পরীক্ষাতে ইউনাইটেড স্টেটসই নেওয়া হয়েছে, তো ইউনাইটেড স্টেটসটাই এই কারণে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট, ঠিক আছে। কানাডা হবে, কানাডাতে দেখবে যে পাঞ্জাবিদের অধিকার সেই অধিকারকে কেন্দ্র করে দেখবে সেখানে বিকুপ আরেকটা লেখালেখি শুরু করেছিল, তারপর থেকেই এই ডিসিপ্লিনটা অনেক শক্তিশালী হয়েছে। সো দেখবে ওখানে মানে পাগড়ি পরা নিয়ে একটা দ্বন্দ্ব সেখানে ছিল। তো এগুলো আমি ক্লাসে তোমাদের বলেছি, যারা একটুখানি ইন্টারেস্টেড আছো দেখে নিতে চাও, সো ওগুলো সব পেয়ে যাবে, ইউটিউবে আছে। কিন্তু ওই ছড়িয়ে ছিটিয়ে পড়বে। দুটো যদি থাকে কি করব, আমেরিকা করব? আমেরিকা দুটো যদি থাকে, আমেরিকা আর কানাডা? আমেরিকা করবে, আমেরিকা করব।
কিন্তু আমি প্রত্যেকটা ক্লাসেই তোমাদের বলি আমি অমুক ক্লাসে পড়িয়েছি তমুক ক্লাসে পড়িয়েছি, তার মানে এই নয় যে তুমি এখন ওটাই বসে খুলে দেখতে শুরু করে দেবে। তোমাকে কিন্তু সিকোয়েন্স মেনটেন করতে হবে। যেটা পড়ছো, যে ইউনিটটা পড়ছো, সেই ইউনিট না শেষ হলে কিন্তু ওই জাম্প করে অন্য ইউনিটে চলে যাবে, এটা কিন্তু কখনো করবে না। এগুলো কিন্তু বোকামো, এগুলো ইম্যাচুরিটি। ঠিক আছে, যেগুলো হচ্ছে তুমি যে ইম্যাচিওর তারা হচ্ছে এগুলো প্রমাণ। যারা হচ্ছে ম্যাচিওর তারা কিন্তু নির্দিষ্ট নিয়ম মেনে সিস্টেমেটিক ওয়েতে ধীরে ধীরে একেবারে সিকোয়েন্সে পড়ে। তুমি লাফিয়ে লুফিয়ে পড়ার চেষ্টা করবে, মানে তুমি দেখবে এদিক থেকে পড়বে ওদিক থেকে ভুলে যাবে, তারপর তুমি এটার সাথে ওটা লিঙ্ক করতে পারবে না, মুশকিল হবে। দরকার নেই, সিকোয়েন্সে পড়ো। কিন্তু আমি বলছি, হয়তো আমি বলবোই যারা, যাতে করে তোমার এটা মাথায় আসে ব্যাপারটা যে কোন টপিকের সাথে এটা লিঙ্ক, এটা পড়লে আর কোথায় আমার কাজে লাগবে, এটা বোঝানোর জন্য বলবো। আবার যারা এটা পড়ে নিয়েছে তাদেরকে রিকল করানোর জন্য এটা কিন্তু বলা, অন্য কোনো কারণ নেই। দ্য প্রেজেন্ট 2024 আমেরিকান সেক্রেটারি অফ স্টেট, তো এখন তো বদলে গেল, অ্যান্টনি ব্লিংকেন ছিলেন এর আগে, অ্যান্টনি ব্লিংকেন এখন বদলে গেল। কে হয়েছে? এটাই তো পরীক্ষা এসেছিল, তাই না? মানে এই কোয়েশ্চেন্সটাই তো পরীক্ষা এসেছিল, তাই তো? না, কেউ আর কিছু বলে না, বোবাদের ক্লাস করাচ্ছি আমি রে। দেখি কত চুপ করে থাকতে পারো। হ্যাঁ না কিছু তো বলো, কেউ কি করে বুঝবো? মুশকিল সত্যি, বোবাদের ক্লাস করালে তো মুশকিল হয়ে যাবে। রিভিউ হবে সম্ভবত এসেছিল এটা। বোবাদের ক্লাস করালে তো মুশকিল। কি তোমাদের বারবার বলি, কোয়েশ্চেন গুলো মুখস্থ যোগ করে ফেলো কি কি এসেছিল, তবেই তো গিয়ে তোমরা মাথায় থাকবে তোমাদের যে কিভাবে পড়তে হবে। তোমরা অনেকে আছো পরীক্ষাও দাও না, কারণ আমি প্রিপারেশন হয় আমার হয়নি, আমার তাই পরীক্ষা দিইনি। তুমি প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিতে, মানে পরীক্ষা পাশ করবে ওই ভাবনা থেকে তুমি যাচ্ছ না, পরীক্ষার কোয়েশ্চেন্স গুলো দেখলেও মাথায় মাথায় থাকবে, সেটার জন্য যাও পরীক্ষাটা দিতে। ঠিক আছে? আর লোকে কি বলবে তোমরা এগুলো নিয়ে খুব চিন্তা করো, যে আমি ফেল করলাম লোকে কি বলবে। তাই যেদিন পাশ করব ওই দিনই পরীক্ষা দেবো, আর লোককে ওটাই শো আপ করবো যে আমি একবার পরীক্ষা দিয়েই পাশ করেছি, আমি তো এতদিন বসিনি কারণ আমার প্রিপারেশন নেই। এগুলো হচ্ছে ইম্যাচিওর কথা, প্রচন্ড ইম্যাচিওর কথা, এগুলো মানুষ শুনে হাসে। যারা আমার মতো মানুষ তারা হাসে এগুলো শুনে, এগুলো প্রচন্ড হাসে এগুলো শুনে। ঠিক আছে, কারণ এখানে তো তোমার আবার ইয়ের মতো ইউপিএসসির মতো তো সিস্টেম করেনি, তোমাকে তো বলেনি যে তোমাকে 6 বার 8 বারের বেশি বসতে দেবে না। কিন্তু তারপরে তুমি যাচ্ছ না মানে কি, যাচ্ছ না মানে তুমি হচ্ছে যে ওখানে গিয়ে যে ওখানকার যে ডিসিপ্লিন বা মানে তুমি সিস্টেমের মধ্যে নেই, মানে তুমি কতটা ফাঁকিবাজ এটাই প্রমাণ হয়। এটা থেকেও কিন্তু খুশি হয় না এগুলো শুনে, যে আমি একবারে দিয়ে পাশ করছি, এগুলো শুনে কেউ খুশি হয় না। তুমি 5 বার দিয়ে 6 বার দিয়ে 3 বার দিয়ে 4 বার দিয়ে পাশ করছো, এটাই মানুষ শুনতে চায়। তোমাকে ওই রকম মানে তুমি নিজেকে ভগবানের পজিশনে যেভাবে দেখাতে চাও সেগুলো শুনে মানুষ হাসে। তো এগুলো কখনো কাউ কিন্তু বলবে না কখনো। আর প্রিপারেশন না থাকলেও তুমি যেদিন থেকে এলিজিবল হয়ে গেছো সেদিন থেকে যাও, প্রত্যেক দিন শিখবে, সিস্টেমের মধ্যে থাকবে। ওখানে যখন 50টা মুখ দেখবে যে এরা এরা বসে পরীক্ষা দিচ্ছে, তখন তোমার দেখবে হয়তো কাছের বন্ধুরাই বসে ওখানে পরীক্ষা দিচ্ছে, অনেক তখন তোমার মধ্যে কিন্তু পরিবর্তন আসবে। সেগুলো বুঝতে হবে এগুলো কিন্তু। ঠিক আছে, আর এই যে কোয়েশ্চেন্স গুলো, এই যে পরীক্ষাটা দিয়েছো তারপরে এসে ভুলে গেছো, কিন্তু পরীক্ষাতে এই ধরনের একটা কোয়েশ্চেন এসেছিল, এইবারই তো এসেছিল। তো এখানে তুলসী গ্যাবার্ডের নাম ছিল, মনে আছে? তুলসী গ্যাবার্ডের নাম এসেছিল, তো অনেকে তো তোমরা তুলসী গ্যাবার্ড করে হ্যাঁ, দিয়েছো। তো এটাই তোমাদের বোঝাতে চাইছি যে কোয়েশ্চেন্সটা ওখানে মাথায় থাকলে তুমি এটা রিকল করাতে পারবে যখন পড়াশোনা করবে। আচ্ছা এই ধরনের কোয়েশ্চেন্স আসে না পরীক্ষায়, আসছে, তার মানে কি এই সার্কেলের মধ্যেই পড়াশোনাটা করতে হবে। আর নাহলে তুমি কি করবে, তুমি কোনোদিন পরীক্ষা দিতেও যাওনি, কোয়েশ্চেন্সও চোখে দেখোনি, তুমি পড়াশোনা করবে হুদাই পাগলের মতো পড়াশোনা করে যাবে, বা হয়তো করতেও পারবে না, বুঝতেও পারবে না কোনটা পড়বে আর কোনটা পড়বে না, কাজে আসবে না ওইসব পড়াশোনা করে। যেদিন তুমি মাস্টার্সে অ্যাডমিশন নিয়েছো সেদিন থেকে তুমি এলিজিবল হয়ে গেছো নেটের পরীক্ষায় বসার জন্য, সেটের পরীক্ষায় বসার জন্য। প্রত্যেকটা পরীক্ষা এখানে তোমার অ্যাটেন্ড করা উচিত, এই কারণে যাতে এই যে যে কোয়েশ্চেন্সগুলো আসছে সেটা তুমি যখন পড়াশোনা করবে সেটা যাতে বুঝতে পারো যে কি ধরনের পড়াশোনা তোমাকে করতে হবে। যাই হোক, তোমরা করো না তাই এখানে চুপচাপ আছো, বা হয়তো কোয়েশ্চেন্স পড়েছো মন দিয়ে পড়োনি, প্রয়োজনে বোধ করনি, তোমরা ভেবেছো যেদিন আমি পাশ করবো সেদিন মন দিয়ে কোয়েশ্চেন্সগুলো পড়বো। ওই রকম মানসিকতা নিয়ে হয়তো তোমরা পরীক্ষা দাও, কিছু করার নেই, মানে পাস হবে না ওইভাবে, চেষ্টা চালিয়ে যাও, মানে অনেক সময় লেগে যাবে তোমাদের। ফ্রেঞ্চ রিভলিউশনস কি বলছে দেখো, ফ্রেঞ্চ রিভলিউশনস এখানে 1776 সালে, এটা তো আমেরিকান রিভলিউশন হয়েছে 1776, ফ্রেঞ্চ রিভলিউশন হয়েছে 1789-এ। বিল অফ রাইটস তোমরা জানো, বিল অফ রাইটস যেটা বললাম যে প্রথম 1776 সালে তাদের আমেরিকা স্বাধীনতা লাভ করলো, তারপর পরপর 10 বছরে 10টা তারা বিল নিয়ে এসেছিল সেখানে, যেগুলোকে ফান্ডামেন্টাল রাইটস এর বিল বলা হয়। তো সেই বিলগুলো আমরা জানি যে 1700
মানে 76 থেকে 1700 তাহলে কি হবে, মানে 10 বছর মানে হচ্ছে আমেরিকান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স 1776 এটা। হ্যাঁ, তাহলে 1789 হবে। ঠিক আছে, 1789 এটা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট হবে। আর কি আছে, এটা এখানে ভুল আছে, এখানে ফ্রেঞ্চ রিভলিউশন 1789, বিল অফ রাইটস এখানে ভুল আছে, এটা 1700 এটা 1789 এটাও হতো, বা 1786 যদি হতো, 1786 হতো, এটা 1 নাম্বারটা 1786 হতো। এতে 2 বলেছে, এতে 2 ঠিক আছে, বিতে 1 বলেছে, বিতে 1 হবে না। মানে আমেরিকা স্বাধীনতা লাভ করলো 1776 সালে, আর তার সে বিল অফ রাইটস এসে তারও 100 বছর আগে, না এটা হবে না। সো এটা স্যার বিল অফ রাইটস 1689 দেখাচ্ছে। বিল অফ রাইটস কত দেখাচ্ছে? 1689 যেটা দেওয়া আছে সেটাই ঠিক বলছে। না না, বিল অফ রাইটস ইংলিশ বিল অফ রাইট, ইংলিশ বিল অফ রাইট 1689 দেখাচ্ছে। কি বিল? ইংলিশ ইংলিশ বিল অফ রাইট, হ্যাঁ তাহলে ঠিক আছে। হ্যাঁ, ইংলিশ বিল অফ রাইটস যদি বলো তাহলে ঠিক আছে। আমি এটা ইউএস এর কনটেক্সটে ভাবছি, ইউএস এর কনটেক্সটে হচ্ছে, এটা পরে হবে, আগে তো হবে না। সো যাই হোক, আমি ভুল, তাহলে এটা একটু দেখে নিও এই জায়গাটা ভালো করে। ইংলিশ বিল অফ রাইটসটা কোনটা? তাহলে এটা 1689, কারণ ইংলিশরা তো আরো অনেক আগে, ইংলিশরাই তো গিয়ে মানে ব্রিটিশরাই তো গিয়ে আমেরিকাকে কন্ট্রোল করতো। তো এটাই হবে গ্লোরিয়াস রিভলিউশনের পরে, তাই তো, গৌরবময় বিপ্লবের পরে। গৌরবময় বিপ্লব কত সালে? 1688। তাহলে তারপরে দেখো 89 আছে, দেখতে পাচ্ছ? তো গ্লোরিয়াস রিভলিউশনসটা তোমরা জানো যে সেখানে কোনো রকমের ব্লাড শেড হয়নি, ঠিক আছে, ব্লাডি রিভলিউশন ছিল না সেটা, তো শান্তিপূর্ণভাবে যেহেতু সেটা বড় পরিবর্তন ঘটিয়ে দিয়েছে, তারপর থেকেই দেখবে সমস্ত পরিবর্তনগুলো এসেছে। এটার সাথে আরেকটা বিষয় মনে রেখো, ইউকের প্রসঙ্গে যেহেতু আসলে, রাইটসের প্রসঙ্গে যেহেতু আসলে, এটা আরেকটা প্রসঙ্গ হচ্ছে, সেটা হচ্ছে যে ম্যাগনা কার্টা জানো কত সালে? 1215। 1215, এগুলো ভালো করে মনে রাখো, ম্যাগনা কার্টা, ঠিক আছে, এগুলো খুব গুরুত্বপূর্ণ। 74 দেখো, 74 কি বলছে, হু ইজ কনসিডার্ড দ্য ফাদার অফ আমেরিকান কনস্টিটিউশনস। তো এখানে হচ্ছে জেমস ম্যাডিসন, এর আগেও তোমাদের বললাম, ঠিক আছে, জেমস ম্যাডিসন আমেরিকান ফাদার অফ কনস্টিটিউশন বলা হচ্ছে, ঠিক আছে। রিপিট কোয়েশ্চেন্স, আজকে এটা লাস্ট কোয়েশ্চেন দিয়ে ছাড়বো, ঠিক আছে, আর বেশি করবো না, 75টা হয়ে গেছে, বাকিগুলো তোমরা নিজেরা করে নিও, এতগুলো করলে সময় পাবে না, বাকিগুলো সিলেবাস শেষ করতে হবে, কারণ ঘুরিয়ে ফিরে একই জিনিস আসছে, আর সবই হচ্ছে এগুলো ইনফরমেটিভ কোয়েশ্চেন, এখানে কোনো ফিলসফি নেই। 75 কি বলছে দেখো, জুডিশিয়াল রিভিউ ইজ আ ফিচার অফ দ্য কনস্টিটিউশনাল প্র্যাকটিস ইন। তো জুডিশিয়াল রিভিউ হচ্ছে যেমন আমাদের ইউএসএ তে আছে, আর ইউএস থেকে আমরা নিজেরা ধার করেছি, তো আমরা নিজেরা যেহেতু ধার করেছি, সো আমাদের ইন্ডিয়াতেও আছে, তো এগুলো হবে। সো এগুলোই, আর বেশি কিছু করছি না এখানে, বাকিগুলো তোমরা নিজেদের মতো করে পড়ে নিও, ঠিক আছে, কারণ মানে এত চর্চা করাটা মানে করলে বাকি তোমরা নিজেরাও বোর হবে, আর নিজেদের মতো করে নাও, আর আমরা মোটামুটি ভাবেই করে যাবো। আবার যদি কখনো সময় থাকে 75টা করলাম, বাকি এখনো বোধহয় এখনো 75টার মতো বাকি থাকলো, সময় পেলে সুযোগ পেলে নয় পরে করব, ঠিক আছে, বাট আমাদের এখন অন্যান্য টপিকগুলো আছে, আমরা সেগুলো পড়ে নিই, ঠিক আছে। আর কিছু বলছি না আজকে, এটাকে এখানেই ছাড়বো। বলো এবার যদি তোমাদের কিছু জানার বোঝার থাকে, কিছু আছে? কিছু আছে? কিছু নেই? স্যার বলছি যে আগের দিনকে বলেছিলেন যে ওই প্রেসিডেন্ট রিলেটেড কিছু ইনফরমেশন আমাদেরকে দেবেন, মানে যাতে মনে রাখার জন্য যদি সুবিধা হয়, দিয়েছি তো ওটা কালকে একবার বলে দেবেন যদি সম্ভব হয়। দিয়েছি তো, ওই নোটের মধ্যেই পেছন দিকে আছে, ওই নোটেই সবার শেষে আছে। আপনি বললেন না মানে ওই হ্যাঁ ওটাই, আপনি বললেন যে মানে যখন ক্লাস শেষ করলেন তার আগে কোশ্চেন শুরু হওয়ার আগে একবার বলেছেন ওটা নিয়ে ডিসকাস করে দেবেন যদি। ঠিক আছে স্যার, আচ্ছা আচ্ছা, না আজকে আর করছি না, ওটা দেখি, তোমরা কোয়েশ্চেন তো সলভ করো, আটকে গেলে বলবে, করে দেবো। এটা থাক, এটা অনেক লম্বা হয়ে গেল ক্লাসটা, 2টো ক্লাস ধরে আমরা শুধু PYQ সলভ করছি, তারপর আবার আমরা এত বড় একটা নোটস পড়েছি। আমরা চলে আসবো এরপরে যেটা আছে, সেটা হচ্ছে এরপরে আমাদের ইউকেটাতে চলে আসবো। ইউকে থেকেও যেহেতু আমরা প্রচুর আমাদের কনস্টিটিউশনের অনেক কিছু ধার করা হয়েছে, তো সেটা ধারণাটা আমাদের থাকা উচিত, তাহলে আমাদেরটাও একটু বুঝতে সুবিধা হবে, কম্প্যারিজন করলে এরকমভাবে সুবিধা হবে, আর অনেক কিছু যেহেতু জিজ্ঞেসও করছে পরীক্ষায়, সো একবার ইউকেটা দেখে নেবো কি আছে, কি রকম কি, ঠিক আছে। ঠিক আছে, তাহলে আজকে এতটুকুই থাক, আর নতুন করে কিছু বলছি না, ঠিক আছে। কিছু জানা থাকলে তাও পরে তোমরা SMS করো, বলে দেবো নয়, ঠিক আছে। চলো, গুড নাইট।